হ্যাঁ, ফিউচার রিসার্চারদের জন্য আমাদের ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফির তরফ থেকে আমরা তোমাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করব। আমার এই আলোচনাটা থাকছে, তারপরে আরো দু একটা আলোচনা হবে, যার মধ্য দিয়ে হাউ টু রাইট এ গুড রিসার্চ প্রপোজাল, কিভাবে লেখা যেতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা হবে। এটা মনে করার কোনো কারণ নেই যে এটা শুনলেই তুমি সঙ্গে সঙ্গে একটা কিছু লিখে ফেলতে পারবে, কিন্তু কিভাবে লিখতে হবে, কিভাবে ভাবতে হবে তার একটা আউটলুক কিন্তু আমরা দিতে পারব। এখন প্রথমেই প্রশ্ন ওঠে যে রিসার্চের প্রশ্নটা আসে কখন? যখন রিডিং রিডিং রাইটিং তারপরে রিসার্চ। একটা বই আছে, যে বইটা আমাদের পাঠ্য কোর্স ওয়ার্কে, বইটার নাম হচ্ছে রিডিং রাইটিং অ্যান্ড রিসার্চ। প্রথমে পড়তে হয় বিষয়গুলোকে, বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয়, এবং পড়া কাকে বলে তারও একটা ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, যে বইটার নাম বলছিলাম একটু সামান্য ভুল হয়েছে। বইটার নাম রাইটিং, রিডিং অ্যান্ড রিসার্চ। এটা লিখেছেন রিচার্ড ভিট, ক্রিস্টোফার গোল্ড অ্যান্ড ক্যাথলিন গোল্ড। এই বইতে পড়া কাকে বলে, লেখা কাকে বলে, গবেষণা কাকে বলে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমি প্রথমে রিসার্চ সম্পর্কে বলবো, তার আগে আমি রিডিং বলতে ওনারা কি লিখেছেন, কি বলেছেন সেইটা একটু বলে নেব। এখানে ইংরেজিটা আমি একটু পড়ছি প্রথমে। রিডিং ইজ মোর দ্যান জাস্ট recognizing words on a printed page. It involves the ability to interpret text by drawing inferences, recognizing a writer's intentions, perceiving what is implied but not stated, making connections between the ideas you read and other ideas that you bring from outside the text, and drawing conclusions. তার মানে এখানে বেশ কয়েকটা কথা বলা আছে। আমরা পড়া বলতে বুঝি রিডিং পড়া আর মুখস্থ করা। এই বাঙালির এই রিডিং পড়া বা মুখস্থ পড়া, এটা কোনোটাই কিন্তু সত্যিকারের পড়া নয়। এখন রিডিং পড়া বলতে তুমি যে অক্ষরগুলো চেনো সেটাই প্রমাণ করে, আর মুখস্থ করার ব্যাপারটা তো পরীক্ষার জন্য তোমরা করো, সেটা অনেক সময় করার দরকার হয়, সেটাও গুরুত্বপূর্ণ নয়। রিডিং বলতে বস্তুত কী বোঝায়, আসলে কাকে বলে পড়া? বলছে যে প্রথমত যে অর্থে আমরা রিডিং শব্দটা ব্যবহার করি, যেটা নির্দিষ্ট ভাষার শব্দ ব্যাকরণ মেনে সেগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারি, রেকগনাইজ করতে পারি, যে এটা শব্দটা বুঝি, এটাই বুঝি, সেটা তো থাকছেই। তারপরে তার সঙ্গে থাকছে যে যে শব্দগুলো, যে চিহ্নগুলো আমি দেখছি, যে তার মধ্য দিয়ে যে ভাবনাগুলো রিফ্লেক্টেড হয়েছে, হ্যাঁ, বলা হয়েছে, রাইটার যা বলেছেন এবং যা বলতে চেয়েছেন, সব কথা লেখক বলে উঠতে পারেন না, কিন্তু কিছু কথা অব্যক্ত থাকে, সেটাকেও বুঝতে পারতে হবে। মানে রেকগনাইজিং এ রাইটার্স ইন্টেনশন, পারসিভিং হোয়াট ইজ ইমপ্লয়েড আর নট স্টেটেড। একই সঙ্গে বুঝতে হবে তিনি আরও কি বলতে চেয়েছেন কিন্তু বলেননি, সেটাও খেয়াল রাখতে হবে। এবং একই সঙ্গে বলেছে আমি এ পর্যন্ত যা পড়েছি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে, এবং অন্যান্য বিভিন্ন গ্রন্থ থেকে, অন্যান্য বিভিন্ন সূত্র থেকে আমি যা জেনেছি, তার সঙ্গে আজকের এই পড়াটা, এই বিষয়টাকে, এই 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 জানাটাকে যোগ করতে হবে, জানাটাকে কি বলবো, সম্পর্কিত করে বুঝতে হবে। তবেই আগে যা জেনেছি, এখন যা জানছি, তার মধ্যে পার্থক্যটা বোঝা যাবে। এবং এই জানা থেকে, এই পড়া থেকে আমি কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত টানতে পারবো। তাহলে ও আচ্ছা, ব্যাপারটা এইরকম, একে বলে পড়া। পড়া ব্যাপারটা কিন্তু সহজ নয়, এবং এই পড়াটা হলে পর পরবর্তী পর্যায়ে লেখার প্রশ্ন ওঠে। আমরা অনেকেই নিজে লিখতে অভ্যস্ত নই, অনেকেই আছে জীবনে হয়তো গরুর রচনাটাও নিজে লিখিনি, তাদের পক্ষে পরের স্টেপে যাওয়ার প্রশ্নটা প্রায় অবান্তর। এরপরে প্রশ্ন উঠছে রিসার্চের প্রশ্ন, যে সেই রিসার্চ কাকে বলে, রিসার্চ কীভাবে করতে হয়, সেটাই আজকের আমাদের মূল বিবেচনার বিষয়।
তারপরে সেটা নিয়ে লিখতে পারতে হয়। এই লেখা এবং পড়া চলতে চলতে কিছু প্রশ্ন মনে জাগে এবং তখন মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে তো দেওয়া নেই, এই জায়গাটা তো ব্যাখ্যাটা ঠিক মতো বুঝতে পারলাম না, কই এই কথাটাগুলো তো বলেনি তো। সেরকম একটা প্রবলেম তোমার মাথার মধ্যে তোমাকে স্ট্রাইক করবে। এটা তখনই সম্ভব যখন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তোমার একটা ওভারঅল একটা ধারণা আছে। যেমন আমি একটা দৃষ্টান্ত স্বরূপ বলি যে আমাদের এখানে আমাদের সঙ্গে জয়েন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মনোজ কুমার পান্ডা। ওনার রিসার্চের বিষয়বস্তু বা গবেষণার বিষয়বস্তু হচ্ছে ফিলসফি অফ মাইন্ড। এখন এই বিষয়ে যদি কেউ রিসার্চ করতে চায়, তিনি কতগুলো দিক নির্দেশ করতে পারেন যে এই জায়গাগুলো আলোচনার সুযোগ আছে, এই জায়গাগুলো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ আছে। কিন্তু আমি যেহেতু ওই বিষয়টা আমার আমার চর্চিত নয়, আমি চর্চা করিনি, সেজন্য কিন্তু আমাকে কিন্তু ওইখান থেকে আমি কোনো প্রশ্ন তৈরি করতে পারবো না বা রিসার্চ প্রপোজাল ওখান থেকে আমি বানাতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রিডিং রাইটিং হলো, তারপরে রিসার্চের প্রশ্নটা আসছে। এবারে এখন যে জায়গাটায় আমরা ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চের কিছু বিজ্ঞাপন হচ্ছে, হবে, এবং তার মোটামুটি একটা প্রিকন্ডিশন তোমরা জানো 55% নাম্বারের ব্যাপার আছে। তারপরে এখন মোটামুটি ধরে রাখো নেটটা কোয়ালিফাই করতে হবে অন্তত ওই ক্যাটেগরিতে, যে রিসার্চের সুযোগের একটা ক্যাটেগরি আছে সেটাতে অন্তত পাস করতে। এখন আগে আমাদের কয়েকটা স্টেট ইউনিভার্সিটিতে আমরা একটা রিটেন পরীক্ষা নিয়েও কিছু ছেলে মেয়েকে আমরা কনসিডার করতাম, কিন্তু আমার যেরকম ধ্যান ধারণা মনে হচ্ছে যে এবার থেকে বোধহয় সেই ধরনের আর কোনো পরীক্ষা নিতে পারবো না, সেই জায়গাতে আমরা দাঁড়িয়েছি। গতবারে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাটা হয়নি, তবে কেন হয়নি তার কারণ জানতে গিয়ে আমরা জেনেছি যে কেউ মানে ওই ক্যাটেগরিতে কোনো অ্যাপ্লিক্যান্ট ছিল না। এবছর পলিসি ডিসিশনটা কি হবে আমি জানি না, কিন্তু এটা মনে রাখতে হবে যে নেট সেটের একটা যে মিনিমাম কোয়ালিফিকেশন আছে সেটা কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এই জায়গাটা ভাবতে হবে। আচ্ছা, আমি এখানে শুরু করছি রিসার্চ কাকে বলে। এখন আপাত দৃষ্টিতে আমরা বলি যে এটা হচ্ছে যে কোন একটা বিষয়কে নতুন করে খোঁজা, নতুন করে সেটাকে আবিষ্কার করার চেষ্টা করা। যেমন এখানে এরকম একটা বলতে পারি যে ফাইন্ডিং আউট হোয়াট ইউ নিড টু নো ইন এ সিস্টেমেটিক ওয়ে। নিড টু নো, তোমার জানা প্রয়োজন, মানে তোমার মাথায় একটা জিনিস স্ট্রাইক করেছে, সেই বিষয়টার একটা উত্তর তোমার পাওয়া প্রয়োজন, সেটাকে সিস্টেম্যাটিক্যালি কিভাবে সেটাকে গুছিয়ে পাওয়া যায় সেটাকে করতে হবে। এখানে কিন্তু সাধারণ কথাবার্তায় বা বিভিন্ন আলোচনায় অনেকে অনেক বিষয়ে অনেক কিছু মন্তব্য করেন, অনেক হয়তো খুব আলোকিত করার মতো অনেক কথা বলেন, কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো সিস্টেমের মধ্যে বাঁধা নয় বলে সেগুলো কিন্তু রিসার্চ বা থিসিস বা ডিসার্টেশন আমরা বলতে পারবো না। সেই ভাবনাটাকেই যখন একটা সিস্টেমের মধ্য দিয়ে আমি সেটাকে যাচ্ছি এবং সেটাকে প্রসেস হচ্ছে, তখন সেটা রিসার্চের জায়গায় আসবে। অনেক মানুষজন আছেন তারা কিন্তু অনেক বিষয়ে অনেক কিছু মন্তব্য করেন, অনেক কিছু ভাবতে পারেন, এবং আমরাও মাঝে মধ্যে দেখি আমাদের মাস্টারমশাই বলে হয়তো আমাদের কাছে কিছু লেখালেখি কেউ কেউ করেন, তারা আমাদের কাছে পাঠান যে এটা কেমন হয়েছে একটু বলবেন তো। এখন সেখানে দেখি তারা অনেক উন্নত মানের লেখা লিখছেন, কিন্তু রিসার্চে যে ফর্মালিটিস, যে যে প্রসেসে সেগুলো যেতে হয়, তার যে সিস্টেম, তার যে প্রসিডিওর, সেইগুলো ফলো না করলে আমরা তো তাকে মানে ডিগ্রি দিতেও পারবো না বা কোনো সিস্টেমের মধ্যে রাখতেও পারবো না। তা এইভাবে বিষয়টাকে আমরা দেখতে পারি। এখানে টিপি রামচন্দ্রন, উনি মাদ্রাস ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, তা ওনার একটা ছোট বই, ভেরি স্মল বুক অন রিসার্চ আমার কাছে এসেছে। বইটা আউট অফ প্রিন্ট, কিন্তু আমি ওখানে ইউনিভার্সিটিতে লিখেছিলাম, ওনারা পাঠিয়েছিলেন। সেখানে উনি এরকম বলছেন আমাদের ফিলোসফির ছাত্রদের জন্য যে রিসার্চ ইজ এ ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন
into a chosen area with a familiar field for the advancement of knowledge in that particular domain. এখানে বেশ কয়েকটা কথা উনি বলেছেন, খুবই এনলাইটেনিং, যে ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন রিসার্চ কিন্তু ওই ভক্তি গদগদ চিত্তে তুমি একটা কিছু কথা বারবার করে বলে গেলে, হ্যাঁ, সেটা কিন্তু রিসার্চ হবে না। একটা কথা যুক্তি তর্কের ধার ধারছো না, তুমি একই কথা বারবার বলে যাচ্ছ, এইরকম কিন্তু রিসার্চ হবে না, সেটা ডগম্যাটিক হবে। তোমাকে যুক্তি তর্ক প্রতিযুক্তি, মানে অন্যরা যে যুক্তি দিচ্ছে তাকে খণ্ডন করে তোমাকে যেতে হবে, তাহলে এটা একটা ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন। এটা কিন্তু ডগম্যাটিক ওয়ান সাইডেড ইনভেস্টিগেশন নয়। এবং সেটা হচ্ছে ইনটু চোজেন এরিয়া। চোজেন মানে তোমাকে কোন একটা রিসার্চ করতে কেউ বাধ্য করতে পারে না, তুমি তোমার স্বনির্বাচিত সেলফ চোজেন একটা এরিয়া, যে এরিয়াটাতে তুমি ফ্যামিলিয়ার, অর্থাৎ তুমি মাস্টার্স পর্যন্ত পিজি পর্যন্ত পড়তে গিয়ে অনেক বিষয়ে ফিলসফির অনেকগুলো দিগন্ত, অনেকগুলো স্কোপ তোমার সামনে রাখা হয়েছে, তার সবকিছু সব বিষয় সম্পর্কে তোমার সমান আগ্রহ তৈরি হয়নি, সম্ভব নয়, আর কথাও নয়। কিন্তু তোমার পছন্দের একটা এরিয়া, যেটা তুমি খুব ভালো লাগে, তোমার চর্চা করতে ইচ্ছা করে, সেই চোজেন এরিয়া, সেই এরিয়াটা শুধু চোজেন হলেই হবে না। অনেকের না রিসার্চের স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। আমি রিসার্চ করতে চাই স্যার, কিন্তু তার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। এই সাধ্য না থাকলে কিন্তু এই রিসার্চের জায়গাটা সম্ভব নয়। সেজন্য চোজেন এরিয়া উইথ এ ফ্যামিলিয়ার ফিল্ড, সেই বিষয়টা সম্পর্কে তোমাকে ফ্যামিলিয়ার হতে হবে, জানতে হবে সামান্যত। আমি ধরে নিচ্ছি যে ফিলসফি অফ মাইন্ড, সামান্যত ফিলসফি অফ মাইন্ডের আজকের যে আপডেটেড ইনফরমেশন, আপডেটেড নলেজ তোমাকে থাকতে হবে। এইটা থাকলে পর তবে তুমি একটা বিষয়ে নিয়ে তোমার একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তুমি যাবে। এবং উদ্দেশ্যটা কি? এই যে দ্য অ্যাডভান্সমেন্ট অফ নলেজ ইন দ্যাট পার্টিকুলার ডোমেন। মানে ফিলসফির মাইন্ডে আরেকটি পালক অ্যাড করা, মানে আরেকটি বক্তব্য, আরেকটি মানে জ্ঞানের একটি রত্ন সেখানে যোগ করা। তাহলে এইটা হচ্ছে তোমার রিসার্চ। The research is a critical investigation into a chosen area with a familiar field for the advancement of knowledge in that particular domain. সেখানে সেই জ্ঞানের রাজ্যে তুমিও একজন মানে অংশীদার, তুমিও একজন সেখানে মানে কন্ট্রিবিউটর, এইভাবে আসবে। এখন আমরা অন্য আরেকটা রকম ভাবে বলা যেতে পারে যে রিসার্চ goes by discovering new truths as such or by revising and correcting existing knowledge of truths in a new light. এখানে একটা কথা বলা যে রিসার্চ মানে আমরা বলি না অরিজিনাল হতে হবে, নতুন হতে হবে। এখন এই যে অরিজিনালিটির কথা, এই যে নতুনত্বের কথা, নিউ, একবারে নভেল ডিসকভারি, নভেল ইনভেনশন, এই নভেলটি, এই ব্যাপারটা মানেটা কি? এখন কিছু মানুষজন, কিছু বিজ্ঞানী, তারা কিছু আবিষ্কার করেন যেগুলো নিউ ট্রুথস, সেগুলো আগে কেউ ভাবতে পারেনি, তারা ভেবেছেন এবং সেগুলোকে আমাদের সামনে নিয়ে এসেছেন, ডিসকভার করেছেন। সেটা কিন্তু একবারে আমরা বলি ফান্ডামেন্টাল রিসার্চ। এখন আমরা যারা এইসব বিষয়ে চর্চা করি, রিসার্চ করাই, তারা যে সবসময় ওই আইনস্টাইনের মতো, গ্যালিলিওর মতো, হ্যাঁ, বা নিউটনের মতো রিসার্চ করছে তা কিন্তু নয়। সেরকম কেউ থাকতে পারেন যে ডিসকভারিং নিউ ট্রুথস, ওই লেভেলের রিসার্চের, হয়তো আমাদের ফিলসফি জগতে যতজন রিসার্চ করেন তার হয়তো 5%, 10% সেই লেভেলে যেতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রে 90%-এর ক্ষেত্রে তারা যেটা করেন সেটা যে এক্সিস্টিং নলেজ অফ ট্রুথসকে, মানে যে জ্ঞান বিজ্ঞান আমাদের দর্শনের যে চর্চা এই পর্যন্ত হয়েছে তাকে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করেন, কিছু রিভিশনের প্রস্তাব করেন, কিছু কারেকশনের কথা বলেন, অথবা এক্সিস্টিং নলেজটাকে নতুন যুগের আলোকে, নতুন সময়ের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করে। যেমন আমি ফ্যাসিজম ফিলসফির উপর আমি ইন্টারেস্টেড,
এটা নিয়ে আমি লেখালেখি করি। কেন? ফ্যাসিজম তো চলে গেছে, অনেক পুরনো একটা বিষয়, তাহলে আমি কেন তাকে আবার সেটা নিয়ে গবেষণার আমার বিষয় হবে? এই কারণে বিষয় হবে যে আজকের যুগে ফ্যাসিবাদের নতুন নতুন প্রকরণ আমাদের সামনে উপস্থিত। সেই প্রকরণগুলোকে বোঝার জন্য এবং তাকে আমি কিভাবে ট্যাকেল করব সেটা জানার জন্য ওই বিষয়টাকে আজকের দিনের আলোকে আমাকে বুঝতে হচ্ছে, আমাকে ভাবতে হচ্ছে। সেজন্য এই প্রশ্নটা কথায় বলা যে রিভাইজিং অ্যান্ড কারেক্টিং এক্সিস্টিং নলেজ অফ ট্রুথস ইন এ নিউ লাইট। আজকের যুগের পরিপ্রেক্ষিতে, আজকের দিনে নাৎসিবাদ, আজকের যুগে ফ্যাসিবাদ আজকে কিভাবে আছে? আজকে তো হিটলারের মতো নেই, মুসোলিনের মতোও নেই, কেমন সেটা? সেই জন্য আমাকে এক্সিস্টিং নলেজ অফ ট্রুথসটাকে রিভাইজ করা, কারেকশন করা নতুন যুগের প্রয়োজনে আমাকে করতে হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে রিসার্চের ভাবনা। আরেকজন এরকম ভাবে বলছেন যে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে, রিসার্চ অ্যাজ এ সিস্টেমেটিক, কন্ট্রোলড, এম্পিরিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন of hypothetical propositions about the presumed relations among natural phenomena। এটা খুব জেনারেল একটা ডেফিনেশন, এটা এমনিতে যে কোনো মেথোডোলজি বইতে থাকবে, যেটা একটা কন্ট্রোলড ওয়েতে হয়। এম্পিরিক্যাল, ক্রিটিক্যাল এই কথাগুলো এখানে বলা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রেই। এবং আজকের আমরা যারা ফিলসফির মানুষ, তারা এম্পিরিক্যাল, ফিল্ড ওয়ার্ক এইসব ব্যাপারে এতদিন পর্যন্ত আমরা একটু নাক সিটকাতাম যে না না, আমাদের ওগুলো এম্পিরিক্যাল নয়, আমাদের সবই হচ্ছে কনসেপচুয়াল, থিওরিটিক্যাল ও হায়ার লেভেলের ব্যাপার। কিন্তু আজকে ফিলসফির যে আলোচনা, আমি যদি অ্যাপ্লাইড ফিলসফির কথা ছেড়েই দিই, ফিলসফার মাইন্ডের ক্ষেত্রেও সেখানে কিন্তু এম্পিরিক্যাল এভিডেন্স, আজকে সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে তোমার ফিলসফিক্যাল যে বক্তব্য, যে কন্টেন্টস, সেটাকে জাস্টিফাই করতে হচ্ছে। সেজন্য সবই ওই আর্ম চেয়ার মেথডে আমি ভেবে গেলাম সেটাই হয়ে গেল ফিলসফি, তা কিন্তু নয়। তা যাই হোক, এখানে যে প্রশ্নগুলো যেভাবে আসে, প্রশ্নগুলো মোটামুটি তিন ধরনের। হোয়াট, বিষয়টা কি, এই বিষয়টা আমার সামনে, সেটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে এটা এক্সপ্লেন করব, এটা হোয়াট দিয়ে প্রশ্ন আসতে পারে। হোয়াই, কেন, কেন এরকম হয়, এর কারণটা কি, তার সেটাকে নিয়ে আমি একটা গবেষণা করতে পারি, এটা রিসার্চের বিষয় হতে পারে। আর কেমন করে এরকম হলো, কেন এমন হলো, তাই না? সেটা সব রিসার্চ গুলো, এই যে ডেফিনিশন গুলো বলা হচ্ছে, এগুলো জেনারেল ভাবে যে কোনো ধরনের রিসার্চের ক্ষেত্রে প্রযোজ্য। ফিলসফির ক্ষেত্রে সামান্য সামান্য পার্থক্য থাকতে পারে, কিন্তু ওভারঅল এই প্রশ্নগুলো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা তিনটে ভাগে, তিনটে WWH, এই তিনটে দিয়ে আমরা বলতে পারি যে এই ধরনের প্রশ্নগুলি প্রধান প্রশ্ন। এবারে রিসার্চ কত রকমের হয়, আমি এখানে কতগুলো ভাগ করেছি, এগুলো যে মোটামুটি সিআর কোঠারি বইতেই পাবে তুমি। প্রাইমারি রিসার্চ, সেকেন্ডারি রিসার্চ, বা আমি প্রাইমারিটাকে আমি এখানে প্রাইমারি সেকেন্ডারি কথাটাই ব্যবহার করা হচ্ছে, এখানে অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, কনসেপচুয়াল রিসার্চ, এম্পিরিক্যাল রিসার্চ। এরকম বিভিন্ন রকম হতে পারে। আমি এখানে একটুখানি বলবো প্রাইমারি রিসার্চ আর সেকেন্ডারি রিসার্চ বলতে কি বুঝতে পারি, এখানে কি মিন করা হচ্ছে, যে আমি প্রাইমারি রিসোর্সটাকেই মানে একবারে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে একটা রিসার্চকে আমি দাঁড় করানোর চেষ্টা করছি, তখন সেটাকে আমি বলবো প্রাইমারি রিসার্চ। প্রাইমারি মানে প্রাইমারি ডেটা বেসড রিসার্চ। আর সেকেন্ডারি রিসার্চ কোনগুলো, যে প্রাইমারি রিসার্চের উপরে গবেষণা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, তারই আমি সেই যে সেকেন্ড লেভেলে, সেকেন্ড যে গবেষণাগুলো প্রাইমারি রিসার্চের ডেটার উপর হয়েছে, তার উপরে ভিত্তি করে আমার রিসার্চটা দাঁড়াচ্ছে, আমার পেপারটা দাঁড়াচ্ছে, সেটাকে বলবো সেকেন্ডারি রিসার্চ। আর ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে কি পার্থক্য? ফান্ডামেন্টাল রিসার্চ একটা মূল বিষয়ে, একটা মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা। এখানেও ফান্ডামেন্টাল কথাটা তুমি আইনস্টাইন বা নিউটনের সেন্সে বুঝবে তা নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু ফান্ডামেন্টাল কথাটা আমরা কি অর্থে বুঝবো, যে সেগুলো মূলত থিওরিটিক্যাল, এ পর্যন্ত সেগুলো সামনে আসেনি, বেশ কিছুটা মৌলিকত্ব তার মধ্যে আছে, সে অর্থে ফান্ডামেন্টাল। আমি নিউটন বা ওদের অর্থে যে সেই অর্থে আমি বলছি না। আর অ্যাপ্লাইড রিসার্চটা তার ঠিক অন্যরকম, যে অলরেডি আমার কিছু সূত্র আছে, আমার কিছু
গবেষণার ফান্ডামেন্টাল রিসার্চের সূত্রে বা অন্য ধরনের রিসার্চের সূত্রে আমার কাছে বেশ কিছু তথ্য প্রমাণ আছে, আমি সেটাকে অ্যাপ্লাই করতে চাই। সেটাকে অ্যাপ্লিকেশনটা কিভাবে সম্ভব? যেমন বিজ্ঞানের একটা গবেষণা হলো, এই যে সার্ন নিয়ে একটা বিরাট প্রজেক্ট হয়েছিল ফিজিক্সে, এত টাকা খরচ করা হলো, কিন্তু তার যে অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তাহলে তাহলে সেই গবেষণার লব্ধ জ্ঞানটাকে কিভাবে অ্যাপ্লাই করব আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের প্রয়োজনে, সেই রিসার্চের ওরিয়েন্টেশনটা যখন সেই দিকে যাবে তখন অ্যাপ্লাই রিসার্চ বলা হয়। যেমন ধরো কোনো একটা নতুন মানে কনজিউমার গুডস তৈরি করেছে কোনো কোম্পানি, সে ওইটা তৈরি করার আগে সে একটা রিসার্চ করায়, তার একটা টিম আছে, তারা খোঁজ নিয়ে জানে যে ওই গুডসটা বাজারে ডিমান্ড আছে কিনা, কারা কারা কিনতে পারে, তারা ওই জিনিসটাই রিসার্চ করে খবর দেয়, জানে যে হ্যাঁ না এই বিষয়টা ডিমান্ড আছে, খুবই ডিমান্ড আছে, এটা বাজারে খাবে। তাহলে তার ওই রিসার্চটা কিন্তু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, আমি বলবো অ্যাপ্লাইড রিসার্চ। তেমনি ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, যেখানে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটাই বেশি, যে আমি বিশ্লেষণ ধর্মিতা, বিশ্লেষণটাই মূল বিষয়, মূল মানে উপজীব্য বিষয়, সেগুলোকে আমার অ্যানালিটিক্যাল রিসার্চ। অলরেডি কিছু বিষয় আছে, সেগুলোকে তুমি বিশ্লেষণ করছো, অ্যানালিসিস করছো, ক্রিটিক্যালি দেখার চেষ্টা করছো, রিভাইজ করছো, কারেকশন করছো, আরেকটু ফার্দার এক্সপ্লানেশন দিচ্ছ, এটা অ্যানালিটিক্যাল রিসার্চ। আর ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে কোন একটা বিষয়কে আইডেন্টিফাই করার জন্য, তার নেচারটাকে বোঝানোর জন্য, হ্যাঁ, আরো ভিতরে গিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করা। তেমনি কোয়ালিটেটিভ রিসার্চের প্রশ্ন আছে, কোয়ান্টিটেটিভ রিসার্চের প্রশ্ন আছে। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটো শব্দের মধ্য দিয়ে খানিকটা ইঙ্গিত আছে, যে যেগুলোকে আমরা কোয়ান্টিফাই করতে পারি, অর্থাৎ আজকে এই মুহূর্তে তাপমাত্রা কত, এটা আমি কোয়ান্টিফাই করে বলে দিতে পারি, যে এখন বললাম যে আমার এখানে 19 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তা এখানে কোয়ান্টিটেটিভ হচ্ছে কি, যেটাকে আমি কোয়ান্টিফাই করতে পারি, তার একটা নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট মাপ, কত মিটার, এইভাবে বলতে পারি, তখন যখন আমার ডেটাগুলো সেই ধরনের বিষয়ে মানে নিয়ে কাজ, সেটাকে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ বলবো। আর কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে কি, যেগুলো ঠিক ওই কোয়ান্টিটি দিয়ে বোঝা যায় না, সেগুলো মানুষের পছন্দ অপছন্দ, ইন্টেনশন, তার মধ্য দিয়ে ফুটে ওঠে। যেমন আমি যদি আজকে যেমন বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ন্যাক ভিজিট হয়, তারা সবসময় বলে যে আপনি কোয়ান্টিটেটিভ টার্মে কথা বলুন, কটা পেপারের মধ্যে বেরিয়েছে, কটা বই লেখা হয়েছে, শুধু সংখ্যাটা আমাদের বলুন। এখন এই সংখ্যাগুলোর মধ্যে দেখা যাবে, সংখ্যায় আমরা আমার ডিপার্টমেন্ট ধরে নিলাম যে 5 বছরে 50টা বই বের করেছে, 50টা রিসার্চ পেপার বেরিয়েছে। কোয়ান্টিটিতে ঠিক আছে, কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে যে 50টা কি একই কোয়ালিটি? দেখা যাবে কোয়ালিটি বিচার করতে গেলে আসলে 10টা পেপারের কোয়ালিটি আছে, বাকি 40টা পেপারে কোয়ালিটি নেই। তাহলে কোয়ান্টিটিকে যদি আমি বেশি গুরুত্ব দিয়ে আমার রিসার্চের ডেটাগুলোকে কালেক্ট করি বা তার উপরে ভিত্তি করে চলি, তাহলে সেই ধরনের রিসার্চগুলো হবে কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর যখন আমার কোয়ালিটেটিভ রিসার্চ, যে নতুন একটা আইডিয়া, নতুন একটা ভাবনা, নতুন একটা মানুষকে অনুপ্রাণিত করার নতুন একটা কিছু মানে গবেষণার বিষয়, তখন সেটা কোয়ালিটেটিভ হবে। আরেকটা ভাগ হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ, কনসেপচুয়াল রিসার্চ। এম্পিরিক্যাল রিসার্চ কেমন, যে এই মুহূর্তে কোন একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে আমি খুব কনসার্ন, আমি কিছু এম্পিরিক্যাল ডেটা সংগ্রহ করলাম, সেই ডেটা সংগ্রহ করার নির্দিষ্ট নিয়ম কানুন আছে, যেমন পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, যেমন আমার এই সোসিওলজি ডিপার্টমেন্টের আমি মাঝে মধ্যে যেতে হয়। তো একজন হচ্ছে কি অল্প বয়সে যে বিয়ে হয়ে যাওয়া, আমরা আর্লি ম্যারেজ নিয়ে তার রিসার্চ, তা সে সম্পূর্ণ এম্পিরিক্যাল রিসার্চ। সে একটা নির্দিষ্ট বর্ধমান জেলার একটা নির্দিষ্ট ব্লক, সেই ব্লকের মধ্যে থেকে সে বিষয়টাকে ভাবার চেষ্টা করছে, এম্পিরিক্যাল ডেটা ভিত্তি করে সে কাজটা করবে, তার ওই রিসার্চটা হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ। আমরা সেখানে বলছি তুমি একটা নির্দিষ্ট জায়গার কথা বলবে, সেটা নলেজ ডোমেনে আসবে, তাহলে তোমাকে ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল,
স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল এবং দরকার হলে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু বিষয়টাকে রিলেট করতে হবে, তা নাহলে তোমার রিসার্চটা কিন্তু হবে না। সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তার মূল ফোকাসটা কিন্তু এই নির্দিষ্ট ব্লকে, সেই ব্লকে কত আর্লি ম্যারেজ হচ্ছে সেটা নিয়ে তার রিসার্চের বিষয়, এবং তার থেকে সে কিছু সিদ্ধান্ত করবে যে এই কারণে হচ্ছে, এটা এই কারণে করা উচিত, এগুলো করলে এটা আটকানো যাবে। আর আমরা ফিলসফিতে বেশিরভাগ যেটা করি কনসেপচুয়াল রিসার্চ, কনসেপচুয়াল আর থিওরিটিক্যাল। এখন থিওরি এবং কনসেপ্টের মধ্যে খুব বড় কিছু পার্থক্য নেই, অনেকগুলো রিলেটিভ মানে অনেকগুলো কানেক্টেড কনসেপ্টকে নিয়ে একটা থিওরি তৈরি হয়। সেখানে কনসেপচুয়াল আর থিওরিটিক্যাল এখানে প্রায় একই অর্থে তুমি ধরো কনসেপচুয়াল থিওরিটিক্যাল রিসার্চ। যে আমরা এখানে প্রশ্ন তুলি যে পার্সোনাল আইডেন্টিটি বলতে কি বোঝায়, এটা সম্পূর্ণ একটা কনসেপচুয়াল অ্যানালিসিস। বা আমি যে মাইন্ডের প্রশ্নটা, যে অরিজিন অফ কনসাসনেস, সেগুলো তো তার এম্পিরিক্যাল ডেটা সঙ্গে করবোরেট করার প্রশ্ন রয়েছে, কিন্তু বেসিক্যালি এগুলো কনসেপচুয়াল। তা আমরা ফিলসফিতে যেটা করে থাকি কনসেপচুয়াল, অ্যানালিটিক্যাল, তারপরে আমরা বলবো যে কোয়ালিটেটিভ, এইগুলোই আমরা বেশি করি। তা যাই হোক, এই ধরনের রিসার্চের বিভিন্ন বিষয় আছে। ফিলসফিতে আমরা যদি বলি যে ট্র্যাডিশনাল পিওর ফিলসফিটা আর মোস্টলি কনসেপচুয়াল অ্যান্ড অর থিওরিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ ইন নেচার। এবং এটাকে বলা হয় যে কেন সেগুলো, যেহেতু আমরা ফিলসফিকে সেকেন্ড অর্ডার অ্যাক্টিভিটি বা সেকেন্ড অর্ডার অ্যানালিসিস বলি, ফার্স্ট অর্ডার নয়, সেজন্য এম্পিরিক্যালি বেসড নয়। কিন্তু অ্যাপ্লাইড ফিলসফি বা অ্যাপ্লাইড এথিক্সের যে আলোচনাগুলো, তারা কিন্তু এম্পিরিক্যাল ডেটার সঙ্গে সঙ্গতি রেখেই কথা বলার চেষ্টা করছেন। সেজন্য সেখানে আমি এখানে পিওর ফিলসফি কথাটা যোগ করেছি। ট্র্যাডিশনাল পিওর ফিলসফি মোস্টলি কনসেপচুয়াল অ্যান্ড অর থিওরিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ ইন নেচার। আর রিসার্চেস ইন অ্যাপ্লাইড ফিলসফি ইনক্লুডস প্র্যাকটিস অ্যান্ড এম্পিরিক্যাল ডেটা। তারা কিন্তু বলছে যে তোমার এম্পিরিক্যাল ডেটার সঙ্গে এটাকে যুক্ত করতে না পারলে, বাস্তবের সেটা প্র্যাকসিস মানে বাস্তবের কংক্রিট ফ্যাক্টের সঙ্গে সেটাকে রিলেট করতে না পারলে তোমার এটা ফিলসফি হচ্ছে না। অ্যাপ্লাইড ফিলসফি এই কথাগুলো বলে। আমি এখানে এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমার মানে একটু ভাবনা চিন্তা করি, সেখানে বলবো যে পিওর ফিলসফি অ্যাপ্লাইড ফিলসফি ব্যাপারটার মধ্যে কি পার্থক্য আছে। এটা অনেকে মানে, অনেকে মানে না, সে যাই হোক, প্রত্যেকে নিজের মতো করে ভাবার নিশ্চয়ই ব্যাপার আছে। তা আমি বলছি অ্যাপ্লাইড ফিলসফি ইজ আ মেথডিক্যাল অ্যাপ্লিকেশন অফ দোজ প্রিন্সিপলস অ্যান্ড কনসেপ্টস derived from and based on philosophy to a study of our practical affairs and activities. তার মানে আমি ফিলসফি থেকেই পাওয়া বিভিন্ন রকমের মেথডোলজি, বিভিন্ন রকমের প্রিন্সিপলস, কনসেপ্টস, থিওরি আমি সেখান থেকে ডিরাইভ করছি, করে আমি আমার প্র্যাকটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস, আমার বাস্তব জীবনের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করছি। তার মানে এটা যেমন একটা মানে ফিলসফির প্রিন্সিপাল কনসেপ্ট যেগুলোকে আমি পিওর ফিলসফি থেকেই পাচ্ছি আমি ধরে নিতে পারি, সেটার যখন বাস্তবায়নের প্রশ্ন, বাস্তব জীবনে সেটা কাজে লাগানোর প্রশ্ন, তখন তার সঙ্গে কিন্তু আরো মেথডোলজি এবং আরো অনেক বিষয় কিন্তু ঢুকে যাচ্ছে। সেইটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড ফিলসফি। আর পিওর ফিলসফি বলতে কি বুঝবো? বলছে পিওর ফিলসফি narrowly construed and discussed within philosophy students and teachers in our college and university departments. আমরা যে ধরনের ফিলসফি চর্চা করি, বিএ, এমএ, রিসার্চ, সেগুলো মোটামুটি আমাদের ছাত্রছাত্রী, গবেষক, মাস্টারমশাই ডিপার্টমেন্টের লোকেদের মধ্যেই সীমাবদ্ধ। ডিপার্টমেন্টের বাইরে কাউকে আমরা সেগুলো সেভাবে বোঝাতে পারি না। আমরা মনে করি এটা আমাদেরই জগতে, আমরাই এখানে আলোচনা করব, আমরাই নাচবো, আমরাই গাইবো, অন্যদের এত কিছু জানার তোমার দরকার নেই। তুমি কে, তুমি হিস্ট্রি মানুষ, তোমার এখানে আসার কি দরকার, তোমার হিস্ট্রিতে থাকো না। আমরা এরকম একটা ভাবনা নিয়ে চলি, তাকে পিওর ফিলসফি বলে। অ্যাপ্লাইড ফিলসফি আমি কতগুলো ক্রাইটেরিয়ার কথা বলছি যে কেন আমি কিভাবে বুঝবো যে এই ফিলসফিটা অ্যাপ্লাইড কিনা। সেখানে একটা কম্পেনিয়ন 2017-তে বেরিয়েছে, যে কম্পেনিয়ন টু অ্যাপ্লাইড ফিলসফি। সেখানে কতগুলো ক্রাইটেরিয়ার কথা একজন বলেছেন, আমি সেটা এখানে উল্লেখ করলাম। যে ওখানে বলা হচ্ছে যে রেলিভেন্স, যে আজকের জীবনের সঙ্গে, আজকের জগতের সঙ্গে যে বিষয়টা আমি গবেষণার জন্য চাইছি, যে ধরনের দার্শনিকীকরণ করার চেষ্টা করছি, সেটা আজকের যুগে কতটা রেলিভেন্ট, কতটা প্রাসঙ্গিক। আজকের জীবন, আমাদের যে যাপিত জীবন, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে জগৎ, সেই জগতে কতটা রেলিভেন্ট।
আর একটা কি স্পেসিফিক কোশ্চেন ইন এ স্পেশাল ডোমেন। আমরা ফিলোসফিতে যেসব প্রশ্নগুলো তুলি খুব জেনেরিক, খুব জেনারেল টার্মের প্রশ্নগুলো তুলি এবং সেজন্য উত্তরগুলো খুব জেনারেল হয় এবং সেগুলো আমাদেরকে বাস্তবে সরাসরি মানে টাচ করে না। সেজন্য এখানে বলছি স্পেসিফিক প্রশ্ন, স্পেসিফিক কোশ্চেনে একটা স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। এই গোল গোল কথা বলবেন না। আমি কথাটা ব্যবহার করি, গোল গোল কথা। যেমন কোনো একটা ঘটনা ঘটেছে, দার্শনিকরা একটা গোল গোল কিছু কথা বলে দিল, শুনতে খুব ভালো লাগলো। সেটাকে বাস্তবে যখন প্রয়োগ করতে যাবে দেখবে এটা তো মাটিকে স্পর্শ করছে না। যেমন গোল জিনিসটা, বল, ফুটবল, ফুটবলে কতটা অংশ মাটিকে স্পর্শ করতে পারে? খুব কম, একটুখানি অংশ, মানে গোল বলে। আমাকে গোল গোল উত্তর আমরা অনেক সময় ফিলোসফিতে দিই, সেগুলো বাস্তবকে সেখানে স্পেসিফিক প্রশ্ন করে স্পেসিফিক আর উত্তর দেওয়ার চেষ্টা করুন। মানে বলবে যে স্পেসিফিক প্রশ্নের উত্তর কি দর্শনে পাওয়া যায়? হ্যাঁ, সে প্রশ্ন আছে, দর্শনের সঙ্গে তো বিজ্ঞানের পার্থক্য আছে। কিন্তু এখানে বলছি যে শুধু জেনেরিক টার্মে কথাবার্তা বলে গেলে কিন্তু সেটা অ্যাপ্লাইড ফিলোসফি হবে না, পিওর ফিলোসফি হতে পারে হয়তো। আর একটা প্র্যাকটিসের প্রশ্ন আছে যে তাহলে আমি কি করব? আমাকে এইটা বিষয়টা এরকম হলো, আমি এই বিষয়টা, এটা হচ্ছে ফিলসফি, তাহলে এবারে আমি তার থেকে একটা আইডিয়া পাবো যে আমাকে এই জিনিস করতে হবে, মানে সেটা প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবে। আর অ্যাক্টিভিজম হচ্ছে যে আমি যেটা ফিলসফাইজ করলাম সেটা কনসেপচুয়াল লেভেলে তো থাকলে শুধু চলবে না, আমাকে বাস্তবে সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে কিছু মানে আমার এই একাডেমিয়ার বাইরে গিয়েও কিছু কাজকর্ম করতে হতে পারে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, এনভায়রনমেন্টাল ফিলসফি, এনভায়রনমেন্টাল এথিক্স, অনেক কিছু আমরা পড়াই, কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে যখন সমস্যাগুলো ওঠে মাঠে ঘাটে, অনেকে আসে যায়, আমরা যদি সেখানে তার সঙ্গে পার্টিসিপেট না করি, আমার যদি কোনো ভূমিকা না থাকে বা আমার এই ভাবনাটাকে যদি তাদের সঙ্গে মেলানোর চেষ্টা না করি, তাহলে আমার ফিলোসফিটা কিন্তু আর অ্যাপ্লাইড ফিলোসফি থাকলো না, পিওর ফিলোসফির মতোই থাকবে। তাহলে আমার তার মধ্যে একটা অ্যাক্টিভিজম লাগে। যেমন আমি বলছি যে আমরা কেয়ার এথিক্স পড়াই, আমরা ফেমিনিস্ট ফিলসফি পড়াই, অনেক কিছু বিষয় পড়াই, হ্যাঁ, পেট্রিয়ার্কি, ফ্যালোগোসেন্ট্রিজম, অ্যান্ড্রোসেন্ট্রিসিটি বলি। এখন নারীর যে আমাদের সমাজের নারীর যে অবস্থা বা সেটাকে নিজের সমস্যাগুলো তৈরি হয়, হ্যাঁ, এত সমস্যা, সেগুলোকে শুধু আমি ক্লাসে আলোচনা করলাম, উইমেন স্টাডিজ ক্লাসে আলোচনা করলাম বা অন্য জায়গায় আলোচনা করলাম, কিন্তু যখন মানে আরজিগরের জন্য মিছিল হবে তখন তুমি যাবে না, তাহলে তোমার ওটা অ্যাক্টিভিজমের সঙ্গে তোমার কোনো যোগ নেই। ওই তত্ত্বালোচনা করে মানে কি বলবো, জগতের কোনো পরিবর্তন হবে না। মানে একই সঙ্গে ফিলসফারকে মাঠে ঘাটে মিছিলেও যেতে হবে, মেয়েদের মিছিল যখন হবে কোন একটা ইস্যুতে তোমাকে বেরোতে হবে, এটা যে অ্যাক্টিভিজমের সঙ্গে এটা রিলেট করতে হবে, সবসময় যেতে হবে না, কিন্তু তোমাকে কনসেপচুয়ালি শুধু ভাবলে হবে না, মানে অ্যাক্টিভিস্টের সঙ্গে তোমার একটু যোগসূত্র থাকতে হবে। মেথোডোলজির প্রশ্ন আমি এটাতে পরে আসছি। এম্পিরিক্যাল ফ্যাক্টস, এতদিন পর্যন্ত আমরা ভেবে এসেছি যে ফিলসফি তো সেকেন্ড অর্ডার অ্যাক্টিভিটি, সে মাঠে ঘাটে গিয়ে ডেটা কালেক্ট করবে, তার কি আর কোনো কাজ নেই? তুমি তো ভাবোটা কি, হ্যাঁ, ফিলসফি আমরা ফিলসফার সব বড় বড় লোক, আমরা ওইসব মাঠে ঘাটে গিয়ে ডেটা সংগ্রহ করতে পারবো না। তাহলে এম্পিরিক্যাল ফ্যাক্টসের ব্যাপারে ফিলসফারদের একটা খুব একটা উন্নাসিকতা ছিল, ইনডিফারেন্স। না 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 না, ওটা আমাদের ব্যাপার না, ও তো সোসিওলজির লোক আছে, হ্যাঁ, ইকোনমিক্সের লোক আছে, হিস্ট্রির লোক আছে, তারা যাবে ডেটা কালেক্ট করে নিয়ে আসবে, আমরা তার উপরে সেকেন্ড অর্ডার অ্যাক্টিভিটি করবো। সেটা পিওর ফিলোসফি হতে পারে। এম্পিরিক্যাল ফ্যাক্টস যদি না থাকে সেটা অ্যাপ্লাইড ফিলোসফি হবে না। এম্পিরিক্যাল ফ্যাক্টসের সঙ্গে সেটাকে মেলাতে হবে বা সেগুলোকে বিচারের মধ্যে রাখতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা ওনারা বলেছেন যে অডিয়েন্স কে হবে, তোমার এই অ্যাপ্লাইড ফিলোসফি কে শুনবে? শুধু ফিলোসফির লোক না, নন ফিলোসফার, অর্ডিনারি পিপল। আমার এই ফিলোসফি যেন সবাই কিছুটা অন্তত বোঝে। যদি আমি আমার ফিলোসফির লোকেদের বাইরে যদি আমার এই কথাগুলোকে বোঝাতে না পারি, তাহলে আমার ফিলোসফিটা অ্যাপ্লাইড ফিলোসফি নয়। আমি একটা মেলায় আমাকে বলা হয়েছিল যে একজন আসেনি, সন্তোষ দা তুমি একটু এই বিষয়টা নিয়ে একটু এই সেমিনারে একটু বলো তো। আমি এখন আমার ফিলোসফির তত্ত্বগুলো বলতে শুরু করেছি। তা তখন প্রথম আমরা চাকরির প্রথম দিকে আর কি। তা আমাকে একজন এসে বলল, আমার এই সহকর্মী, এই সন্তোষ দা, এইটা দেখো, এটা কাদের সামনে কথা বলছো দেখো, তুমি ওইসব ফিলোসফির তত্ত্ব কথা বললে কেন হবে? এরা কি ফিলোসফির লোক? এরা মেলাতে এসেছে,
বই কিনবে, একটু চপ সিঙ্গারা খাবে, হ্যাঁ, গল্প করবে, তার মধ্য দিয়ে দুটো কথা তাদেরকে বলতে হবে। তাহলে আমাকে অডিয়েন্সে, তাহলে আমার ফিলসফিটা যদি নন ফিলসফার অর্ডিনারি পিপুল, যারা সাধারণ প্রথাগত অর্থে ফিলসফির লোক নয়, তাকে আমি কিছু বোঝাতে পারছি কিনা, সবটা যে বুঝবে তা কিন্তু নয়, কিন্তু কিছু বোঝাতে পারছি কিনা, যদি না পারি তাহলে কিন্তু আমার ফিলসফিটা অ্যাপ্লাইড ফিলসফি নয়। এরকম কতগুলো ক্রাইটেরিয়ার কথা এখানে ওনারা বলেছেন, আমি সেটা উল্লেখ করে রাখলাম। আর অ্যাপ্লাইড ফিলোসফি কিছু মেথোডোলজিক্যাল ইস্যুজ আছে। মেথোডোলজি কথাটা আমরা আলোচনা করলাম না, সেটাকে বলে নিই যে তাহলে তুমি বলবে তাহলে এই অ্যাপ্লিকেশনের জায়গায় দাঁড়াতে গেলে কখনো কখনো আমার তো সোশ্যাল ফিলসফিটা তো সোসিওলজি হয়ে যাবে বা পলিটিক্যাল সায়েন্স হয়ে যাবে, সেটা কি ফিলসফি থাকবে? এই মেথোডোলজিটা ঠিক করে দেবে যে আমার ওই আলোচনাটা, আমার এই গবেষণাটা, আমার এই ভাবনাটা ফিলসফি কি ফিলসফি নয়। সেজন্য কিছু ফিলসফির কিছু ক্যারেক্টারিস্টিক মেথডস আছে, মেথোডোলজি আছে, সেই ক্যারেক্টারিস্টিক মেথডটাই বলে দেবে এটা ফিলসফির বিষয়, এটা সায়েন্সের বিষয়, এটা সোসিওলজির বিষয়, এটা ইকোনমিক্সের বিষয়, সেটা বলে দেবে। তাহলে আমার ফিলসফিতে কিছু মেথোডোলজিক্যাল ইস্যু আছে, সেই মেথোডোলজিক্যাল ব্যাপারটা আমাকে বলে দেবে। আমি মেথড নিয়ে আরেকটু পরে বলছি, তার আগে মানে অ্যাপ্লাইড ফিলসফির কিছু বিশেষ মেথোডোলজি কথা এখানে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, যে আমরা যেসব ধরনের প্রেসক্রিপশন করি, যেটা করতে হবে সেটা করতে হবে, বড় বড় যেমন আমি ইউটিলিটারিয়ানিজমের কথা বলি, ডিওন্টোলজির কথা বলি, এটাকে বলা হয় প্রিন্সিপালিজম, মানে একটা মোটা দাগের প্রিন্সিপাল, সেটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে, আমরা যেটাকে ডিডাক্টিভ মেথড। কিন্তু এখানে বলছে এইভাবে সবসময় কিন্তু চলবে না, তোমাকে কখনো কখনো ইন্ডাকটিভ ওয়েতেও ভাবতে হতে পারে। সেজন্য আমি যখন কোনো ফিলসফি করার চেষ্টা করছি বা ফিলসফি কোনো ভাবনাটাকে বাস্তবে প্রয়োগ করার কথা ভাবছি, তখন আমাকে কনটেক্সটটাও বুঝতে হবে। তেমন আমাকে কনটেক্সচুয়ালিজমের ব্যাপারটাও মাথায়, যে কনটেক্সটটা কি, কোন কনটেক্সটে কোনটাকে ব্যবহার করে। যেমন আমরা কান্টকে অনেক সময় ব্যাখ্যা করি যে কান্ট কখনো কনটেক্সটকে গুরুত্ব দেননি, কথাটা সর্বৈব সত্য নয়। কান্ট চেয়েছেন যে নৈতিকতার একটা কাঠামো কেমন হবে, সেটার একটা স্কিম উনি তৈরি করে দিয়েছেন। তার মানে পরিস্থিতির কথা একদম বিচারের মধ্যে আসবে না, এটা কান্টও বলেননি, কান্টের এটা বক্তব্য নয়। তার মানে আবার কি যে কনটেক্সটটাই আমার সবকিছুকে ঠিক করে দেবে, সেটাও কিন্তু ডিওন্টোলজি নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে কতটা কনটেক্সট বিচারের মধ্যে আসবে, কতটা আমি প্রিন্সিপালকে মানব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে পাওয়ার রিলেশন, যে এক ধরনের ফিলসফি কাকে কাকে বেশি পাওয়ারফুল করে আর কাকে আরো পাওয়ারলেস করে দেয়। এই ধরনের ভাবনাগুলো কিন্তু কখনো ট্রেডিশনাল পিওর ফিলসফিতে আসেনি। পাওয়ার রিলেশন, ফুকো তাদের কথাগুলো এসেছে, পাওয়ার, যে এক ধরনের ফিলসফি, যেমন আমি যদি বলি বর্ণবাদ, হ্যাঁ, এক ধরনের আমাদের ইন্ডিয়ান ফিলসফি, সেটা কাকে পাওয়ারফুল করে কাকে পাওয়ারলেস করে, সেটাও মাথায় রাখতে হবে। তারপরে আরো অনেকগুলো বিষয়, ডায়ালগ, এইসব বিষয়গুলো আছে। এগুলো আরেকটা কথা, আমি ইন্টারডিসিপ্লিনারি প্রশ্ন রয়েছে, যে সবসময় ফিলসফির মধ্যে থেকে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। যেমন এনভায়রনমেন্টাল ফিলসফি করতে গেলে আমাকে একটু এনভায়রনমেন্ট ইকোলজি জানতে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স জানতে হবে, মানে আশপাশের মানে অ্যাডজয়নিং যে ডিসিপ্লিন গুলো আছে তার কাছেও যেতে হতে পারে। ঠিক আছে, আমি এগুলো শুধু জানিয়ে রাখলাম, এগুলো এখন আমি ডিটেলসে বলবো না। ফিলসফিতে অনেক রকমের মেথড আছে, এখানে শুধু একই মেথড যে সবসময় চলবে তা নয়। তা এখন আমরা বলতে পারি কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথড একসঙ্গে ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ, যখন যেমন প্রয়োজন হবে। তো এখানে সেইখান থেকে একটা কথা উঠেছে, ট্রায়াঙ্গুলেশন মেথড। ট্রায়াঙ্গুলেশন মানে হচ্ছে যে মাল্টিপল মেথডস টু ডেভেলপ এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ এ ফেনোমেনা। তার মানে অনেকগুলো পদ্ধতিকে একসঙ্গে ব্যবহার করে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, বিষয়কে বোঝার চেষ্টা, তাকে ট্রায়াঙ্গুলেশন কথাটা বলা হচ্ছে। এটা একই সঙ্গে এর মধ্যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট আছে, কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট আছে, আরো বিভিন্ন অ্যাসপেক্ট আছে, একসঙ্গে নিয়ে এই ট্রায়াঙ্গুলেশন মেথডোলজি বলে একটা মেথডোলজির কথা এখন বলা হচ্ছে। যে এটা কিন্তু সব ধরনের ডেটাকে রেখে, সব ধরনের পার্সপেক্টিভকে সামনে রেখে আমি একটা কম্প্রিহেন্সিভ ভাবে আমি একটা বিষয়কে বুঝতে চাইছি, এবং সেই দিক থেকে ফিলসফির ক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশন মেথডের কথাটা আমরা বলতে পারি। এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ রিসার্চ স্ট্র্যাটেজি টু টেস্ট ভ্যালিডিটি টু দ্য কনভার্জেন্স অফ ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট সোর্সেস, এবং সেখানে মাল্টিপল মেথডস, অনেক কিছু বিষয় আছে। এখানে
আরেকটু কথা এখানে আমরা ফিলসফির লোকেরা এইসব কথাগুলো শুনে থাকি যে ফিলসফির মেথড কিরকম ধরনের মেথড, যেমন ইনটুইটিভ মেথড, আর্মচেয়ার মেথড আমরা বলি, জিওমেট্রিক্যাল মেথড, ম্যাথামেটিক্যাল মেথডের কথা আমরা জানি, আমরা মানে ডেকার্টের ক্ষেত্রে বলি ম্যাথামেটিক্যাল মেথড, তারপরে তোমার স্পিনোজার ক্ষেত্রে বলি জিওমেট্রিক্যাল মেথড, তারপরে থট এক্সপেরিমেন্টের কথা আমরা এখন বলি। থট এক্সপেরিমেন্ট একটা বিরাট একটা জায়গায় জুড়ে রয়েছে আজকের যে নতুন যে ধরনের যে ফিলসফি, থট এক্সপেরিমেন্ট আমরা ব্যবহার করি, তেমনি এক্সপেরিমেন্টাল মেথডও আমরা ব্যবহার করি। যেমন এক্সপেরিমেন্টাল ফিলসফি বলে একটা মানে নতুন এরিয়া তৈরি হয়েছে। তারা বলছে যে আমরা ট্র্যাডিশনাল অর্থে বুঝি যে এক্সপেরিমেন্ট তো বিজ্ঞানের ক্ষেত্রে হয়, দর্শনে সেটা কিভাবে হবে? দর্শনে আমরা ওই থট এক্সপেরিমেন্ট করতে পারি। এখানে থট এক্সপেরিমেন্টের যে লিমিটেশনস সেটাকে ধরে এখানে এক্সপেরিমেন্টাল মেথড কোথায় কোথায় ব্যবহার করা যায়। এখানে বিষয়টা এমন নয় যে পুরোটাই এক্সপেরিমেন্টাল মেথড ব্যবহৃত হবে এবং এটা দর্শনটা বিজ্ঞান হয়ে যাবে, তাও কিন্তু নয়। এখানে প্রশ্ন হচ্ছে যে দর্শনে আমরা যে ক্লেমগুলো করি তার তো অনেকগুলো ডাইমেনশন থাকে, তার অনেকগুলো মানে কি বলবো অনেকগুলো প্রপোজিশনস আমি যে ধরি, তাহলে হয়তো একটা বিষয় বলতে গিয়ে আমি 10টা প্রপোজিশন ব্যবহার করি, তার মধ্যে হয়তো 3টে প্রপোজিশন সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল মেথড দিয়ে টেস্ট করা যেতে পারে। যেমন আমি যদি ইউথানাসিয়ার উপর রিসার্চ করি, তাহলে আমি যদি ইন্ডিয়ান গভর্নমেন্টকে এই নিয়ে কোনো মানে পলিসি ডিসিশন নেওয়ার জন্য আমি তাকে হেল্প করতে পারি, কি করতে পারি? তাহলে আমি এটা দেখবো যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান কনটেক্সটে এই ভাবনাটা কতটা মানে প্রচলিত বা কজন এই ধরনের ভাবনা ভাবছে, সেইগুলো কিন্তু সেই ডেটাগুলো আমি কিন্তু কালেক্ট করতে পারি এবং কিছু ডেটা আমি বিজ্ঞানের ল্যাবরেটরিতে টেস্ট করে নিতে পারি। যেমন ফর এক্সাম্পল আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ওই মানে ডেকার্টের যে মাইন্ড বডি রিলেশন, সেই মাইন্ড বডি রিলেশন পড়তে গিয়ে আমরা বুঝেছিলাম যে এই রিলেশনটা কোথায় মানে ওটা মানে হয় অ্যাকচুয়ালি ওটা মানে কোথায় ঘটনাটা ঘটে তা ডেকার্ট বলেছিলেন যে মানে মিন করেছিলেন পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে ঘটে। তা বিজ্ঞানীরা আজকাল বলেছে না না এরকম কোনো ব্যাপার নয়, পিনিয়াল গ্ল্যান্ডে এইসব ঘটনা ঘটে না। তাহলে বৈজ্ঞানিক গবেষণা সেটা বলেছে যে এটা ফলসিফাই করেছে। তাহলে এরকম বিভিন্ন রকম পদ্ধতি আছে। ক্রিটিক্যাল মেথড তো আমরা ব্যবহার করি, ডায়ালেকটিক্যাল মেথড আছে, তারপরে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম আছে, ফেনোমেনোলজিক্যাল, হেটেরোফেনোমেনোলজিক্যাল, হ্যাঁ এরকম বিভিন্ন রকমের মেথড, হারমেনেটিক্স, ডিকনস্ট্রাকশন, এরকম বিভিন্ন রকমের মেথড আমাদের ফিলোসফির মধ্যে আছে এবং সেইগুলোকে মাথায় রেখে আমরা গবেষণা সেই পদ্ধতিগুলোকে আমরা অনুসরণ করি, এগিয়ে যাই। এখন আমরা রিসার্চের ক্ষেত্রে দেখো দুটো জিনিস আমি একটু এবার বলবো, যে দুটো দিক আছে, একটা কন্টেন্টের দিক আছে যে ঠিক মানে মূল প্রতিপাদ্য বিষয় কন্টেন্ট, রিসার্চের কন্টেন্টটা কি, আর একটা হচ্ছে মেথডোলজি। যেমন আগে বললাম যে কন্টেন্টের ব্যাপারে অনেকে অনেক কথা বলেন, রাস্তায় ঘাটে অনেকে অনেক ভালো ভালো কথা বলেন যে তুমি তখন ফিলোসফির ছাত্র, এত পড়েও তো আমি এটা জানতে পারিনি, তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন, তিনি অনেক গভীরে গিয়ে বিষয়গুলোকে মানে সামনে আনতে পারেন, মানে তার কন্টেন্ট খুব ভালো, কিন্তু তার এই মেথডোলজিক্যাল জায়গাটা নেই বা তিনি সেই সুযোগটা এখন আর পাচ্ছেন না সেই কারণে। তাহলে এটা একটা কন্টেন্টের দিক থেকে, কন্টেন্ট মানে অ্যাকচুয়াল ডেটা, আর্গুমেন্টস, অবজারভেশনস, এইগুলো তার একটা অংশ, কনক্লুশন, এই দিকটা অংশ হচ্ছে কন্টেন্ট, আর একটা মেথডোলজি। সেজন্য এখন রিসার্চ করতে গেলে প্রথমেই তোমাকে একটা সেমিস্টার রিসার্চ মেথডোলজির উপর তোমাকে করতেই হবে, ওইটা না করলে তুমি কিন্তু রিসার্চের কাজে আর এগুতেই পারবে না। মেথডোলজি, প্রসিডিওর, স্ট্রাকচার কেমন হবে, তাহলে প্রসিডিওরাল আর স্ট্রাকচারাল পার্টস কি কি আছে। বলছে মেথডোলজি কিন্তু নিজে একটা রিসার্চের নয়, কিন্তু এটা কোনো ইন্ট্রিনজিক ভ্যালু নাই, এটা ইনস্ট্রুমেন্টাল। তার মানে তোমাকে ওই কন্টেন্টে ওই জায়গায় পৌঁছাতে সাহায্য করতে পারে, তুমি যদি সেই মানে পথটা দেখি এই পথে তুমি যাবে। তার এখানে the importance of methodology is instrumental is good to the extent that it subserves the interest of the content suitable and adequate for the proposed end। তুমি যারা করতে চাইছো তাকে তোমাকে রাস্তাটা দেখিয়ে দেবে, ওই দিকে চলুন, এইভাবে চলুন, মেথডোলজিটা করবে। আরেকটা মেথডোলজি কাজ কি, যে আমি যদি যে বিষয়ে গবেষণা করেছি সেটা যদি আমি কিভাবে সেখানে পৌঁছেছি সেটা যদি বলে দিই, তাহলে পরবর্তীকালে যারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা করবে তাদের কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে না, তারা জানে এই পর্যন্ত আমাদের অলরেডি গবেষণা হয়ে গেছে,
এইবারে আমাকে এর পরের অংশটাকে আমাকে দেখতে হবে, আর তা নাহলে প্রত্যেককে সেই প্রথম থেকে আবার ট্রায়াল এন্ড এরর করতে হবে। তাই বলছি প্রফিটিং বাই এক্সপিরিয়েন্সেস অফ প্রিভিয়াস রিসার্চার্স, ইট হেল্পস টু অ্যাভয়েড কিলিং টাইম অ্যান্ড রিসোর্সেস ইন আননেসেসারি ট্রায়াল এন্ড এরর। এখানে আমি আরেকটা বলি, বিজ্ঞানের ক্ষেত্রে ধরো বিজ্ঞানে কেউ একটা নতুন সাবস্ট্যান্স বা নতুন একটা জিনিস তৈরি করেছে, একটা আমি লিকুইড বা ওষুধ তৈরি করেছে। এখন সে যে পর্যন্ত আবিষ্কারটা করে গেছে, পরবর্তী রিসার্চার তারপর থেকে শুরু করে, কেন, এবং সে যেটা আবিষ্কার করে তার যে সিদ্ধান্ত সে জানিয়ে গেছে, এখন সিদ্ধান্তটা কিভাবে সে জানে, মানে সেই সিদ্ধান্তে পৌঁছেছে সে যদি জানিয়ে না দেয় তাহলে সেটাকে তো আর রিপিট করা যাবে না। যেমন আমি বিজ্ঞানের ক্ষেত্রে বলছি, বিজ্ঞানে যখন কেউ একটা মানে ল্যাবরেটরিতে বসে কোনো একটা সিদ্ধান্ত রিসার্চ কোনো কিছু রিসার্চ করে কোনো একটা জিনিস আবিষ্কার করে, যে সেটাকে থিসিসে লিখে তারপরে এক্সামিনারের কাছে পাঠানো হয়। এক্সামিনারকে যদি এটা জানিয়ে না দেওয়া হয় যে কিভাবে, মানে এর প্রসিডিওরটা কি ছিল, আমার মেথোডোলজিটা কি ছিল, যদি না জানিয়ে দেওয়া হয় সেটাকে ঠিক কিনা ভুল তাও তিনি বিচার করতে পারবেন না। তাহলে মেথোডোলজিটা খুবই দরকার। সেজন্য ইট হেল্পস টু ইভ্যালুয়েট দ্য রিসার্চ প্রোডাক্ট সিস্টেম্যাটিক্যালি অ্যান্ড কারেক্টলি। একই সঙ্গে যারা এটা ইভ্যালুয়েট করবে তাদেরও সাহায্য করে। সেই জন্য তোমার মেথোডোলজিক্যাল ইস্যুটা কিন্তু বলতে হবে। আমরা ফিলোসফিতে আগে এগুলো নিয়ে বেশি বলতাম না, কিন্তু আজকে দেখবেন যে কোনো রিসার্চের মেথোডোলজির ব্যাপারটা আসছে, এবং কয়েকটা অন্তত 2-4টে প্যারাগ্রাফ না লিখলে অনেকে রিপোর্টে লিখে দিচ্ছে যে মেথোডোলজি সম্পর্কে কোনো বক্তব্য নেই। এটা কিন্তু ঠিক নয়, লাগবে। এবারে মেথড আর মেথোডোলজির মধ্যে আমি পার্থক্য, এটা আমি বেশি কিছু তোমাদের এখনই জানার দরকার নেই। মেথড মানে অ্যাকচুয়াল টেকনিক, যে টেকনিক আমরা ব্যবহার করছি, আর মেথোডোলজি হচ্ছে কি যে তুমি যে একটা নির্দিষ্ট টেকনিক নির্দিষ্ট মেথড ফলো করছো তার পিছনে জাস্টিফিকেশনটা কি। ধরো যারা বর্ধমানের ছাত্র তারা জানো যে বর্ধমানে গোলাপবাগে যে একাডেমিক মানে ইয়েটা আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে, একাডেমিক পার্টটা যেখানে রয়েছে, স্টেশনে নেমে তুমি ইউনিভার্সিটিতে আসতে গেলে অনেক রকমের ব্যবস্থা আছে, অনেকগুলো মেথড আছে। তুমি রিক্সা করে যেতে পারো, সাইকেলে করে যেতে পারো, টোটোয় করে যেতে পারো, বা ধরো গোলাপবাগ পর্যন্ত, গোলাপবাগ মোড় বলি, ওখান পর্যন্ত বাসে এসে তারপরে একটুখানি হেঁটে আসতে পারো, অনেক রকমের ব্যবস্থা আছে। কারণ এগুলো হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক বা প্রসিডিওর। তুমি কিন্তু কেউ যদি প্রশ্ন করে, আচ্ছা সকালবেলায় আপনি ওখান থেকে হেঁটে হেঁটে এলেন স্টেশন থেকে, কেন বলুন তো? তাহলে তোমাকে জিজ্ঞেস হচ্ছে এতগুলো ব্যবস্থা থাকতে আপনি হাঁটলেন কেন? তখন তোমাকে একটা জাস্টিফিকেশন দিতে হয়। সেই জাস্টিফিকেশনটা ইনক্লুড করে সেইটা, মানে আমি একটা পদ্ধতি ফলো করলাম, কেন করলাম, সেটা কেন এখানে প্রযোজ্য, অন্যরকম পদ্ধতি এখানে ততটা প্রযোজ্য নয় কেন, এই সব প্রশ্নের উত্তর নিয়ে যেটা হবে সেটা মেথোডোলজি। তাহলে মেথডস অ্যান্ড মেথোডোলজি, এই পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো। এর পিছনে আমি কেন এই মেথডটা, যেমন বিশেষ করে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে মেথডটা চুজ করাটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা ওদের থিসিসের দ্বিতীয় চ্যাপ্টারটা হয় মেথোডোলজির উপরে, ডিটেলসে বলতে হয় মেথোডোলজি। তাহলে মেথোডোলজি হচ্ছে যে when we talk of research methodology, we not only talk of the research methods but also consider the logic behind the methods we use in a context of our research and explain why we are using a particular method or technique and not using others, so that research results are capable of being evaluated either by the researcher himself or herself or by examiners. সেজন্য তোমাকে মেথড বলতে হবে এবং কেন সেই মেথডটা তোমার এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে জাস্টিফাই করতে হবে। তুমি যদি সকালবেলায় ওখান থেকে হেঁটে হেঁটে গোলাপবাগে আসো, তখন তুমি এরকম বলতে পারো যে আমার কয়েকদিন ধরে মানে বাড়িতে এত কাজে ব্যস্ত থাকি, হাঁটাহাঁটি হয় না, ডাক্তারবাবু বলেছেন আমার একটু সুগার আছে, সেই জন্য বলে সুযোগ পেয়েছি, এখন তো ইউনিভার্সিটি খুলতে দেরি আছে, শীতের দিন, আমি সেই জন্য একটু হাঁটলাম। তাহলে এইটা হচ্ছে তোমার জাস্টিফিকেশন। তাহলে এই ধরনের বিষয়টা হচ্ছে মেথড এবং মেথোডোলজির মধ্যে পার্থক্য। এই তো এগুলো একই কথা বললাম, কোন ক্রাইটেরিয়া ফলো করছো, হোয়াট থিওরিজ লুক লাইক অ্যান্ড হাউ পার্টিকুলার থিওরিটিক্যাল পার্সপেক্টিভস আর রিলেটেড টু পার্টিকুলার রিসার্চ প্রবলেম, এই সব বিষয়গুলো নিয়ে হচ্ছে তোমার মেথোডোলজি। এইবারে আমি একটা কথা বলছি, যারা রিসার্চ করতে চাইছো বা রিসার্চ করার জন্য অনেকে বলছো, কিছু ঘন্টা কয়েক আগে একজন একটা ফোন করেছিলেন যে স্যার আমি অনেকদিন ধরে পড়াশোনার সঙ্গে ডিট্যাচড হয়ে গেছি, একটু সংসার টংসার করছিলাম, হঠাৎ মনে হচ্ছে যে একটু রিসার্চ করা দরকার। মানে সে খুবই ভালো, তুমি রিসার্চ করো। তারপরে কথাবার্তা জানলাম যে এখনো তার নেট সেট কিছুই হয়নি। আমি বললাম তাহলে তোমাকে ওইটা আগে করতে হবে। তাহলে এখানে প্রশ্ন কে
ফিলসফিতে রিসার্চ করতে পারে। দেখো, দোজ হু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন দ্য ফিল্ড চোজেন, মানে যে এরিয়াতে, যে ডোমেনে সে রিসার্চ গবেষণা করতে চাইছে, সেই ডোমেনে সে প্রফিসিয়েন্ট হবে, মানে সেটা তার ফ্যামিলিয়ার একটা ফিল্ড হবে, সেটা সে যথেষ্ট জানে, অন্তত আমরা বলতে পারি সামান্যত অন্তত জানে যে কি কি বিষয় আছে, তার ল্যান্ডস্কেপটা সম্পর্কে তার যেন কমপ্লিট একটা নলেজ থাকে, যে আমার এখানে এই জিনিস আছে, সেটা যে প্রফিসিয়েন্সি দ্য ফিল্ড চোজেন। আরেকটা কি হয়, হিউরিস্টিক মোটিভেশন, যে কিছু ডিসকভার করা, নতুন কিছু ভাবা, নতুন কিছু লেখা, নতুন কিছু বিষয় ভাবনা চিন্তার জগতে নিয়ে আসা, এইটা তার একটা মোটিভ থাকতে হবে, মোটিভেশন। যার মোটিভেশন নেই তার পক্ষে রিসার্চ করা সম্ভব নয়। তো আমি এখানে একটু ছোট্ট গল্প বলি, গল্প মানে আমাদেরই, আমি যখন পড়াশোনা করতাম মাস্টার্সে, তখন আমার সঙ্গে একজন পড়তো আর কি ছাত্রী, আমার সহপাঠী, সে মানে খুব সিরিয়াস মানে ছাত্রী। একজন স্যার চলে যাওয়ার পরে যেটুকু সময় থাকতো পরের জন স্যার আসার, সেইটুকু সময়ও সে নষ্ট করতো না, সে বই নিয়ে পড়তো। তা আমি ভাবতাম যে, এবং আমার কম্পিটিটর অ্যাকচুয়ালি, আমি ভাবলাম যারে ও এত পড়াশোনা করে, আমি তো সেকেন্ড হয়ে যাবো, আমার কিছু করার নেই, এরকম অবস্থা। তা সে শেষ পর্যন্ত, আমি তার থেকে মাত্র 2টি নম্বর বেশি পেয়ে আমি ফার্স্ট হয়েছি, সে সেকেন্ড হয়েছিল। তাও হতো না, কারণ মাঝখানে তার বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সাংসারিক একটা চাপের মধ্যে ছিল, তার ফলে তার একটু অসুবিধা হয়েছে, সেই জন্য হয়তো ঘটনাটা ঘটেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তারপরে বিয়ের পরে সে কোনো দিন গোলাপবাগে আসেনি, তার যে সার্টিফিকেটটা, যে মার্কশিটটাও সে নিতে আসেনি। সে যে ওএনজিসিতে ওর বর চাকরি করে, সেই যে মুম্বাই চলে গেল, আর তাকে কোনো দিন এই বর্ধমান জেলাতেই দেখা যায়নি। তার মানে কি, সে পড়াশোনাটাকে কিভাবে দেখে, তার মধ্যে কিছু একটা ভাবা, এইসব নিয়ে থাকবো, এইসব নিয়ে ভাববো, একটা রিসার্চ করবো, তার কোনো মোটিভেশনই নেই, যতই ভালো রেজাল্ট হোক। তাহলে এই মোটিভেশন থাকতে হবে। আর ক্রিটিক্যাল রিফ্লেক্টিভ এবিলিটি, কোনো বিষয়টাকে ক্রিটিক্যালি ভাবতে পারতে হবে, গোল গোল করে ভাবলে হবে না, একই রকম করে একই কথা বারবার বলে যাচ্ছি, গুরুদেব একটা কথা বলে দিয়েছে যে সেই দিন সেটাই তুমি সবসময় করে, এরকম নয়। ক্রিটিক্যালি ভাবা, যে আমি একটা কথা বললাম, যে সন্তোষবাবু কেন এটা বললেন, আচ্ছা সন্তোষবাবুকে যদি আমি এই আরেকটা উত্তর দিই, এটা এরকম হবে কেন, আপনি কেন এরকম বললেন, এই যে ক্রিটিক্যালি বিষয়টাকে বোঝা, ক্রিটিক্যাল রিফ্লেক্টিভ এবিলিটি থাকতে হবে, এটা সবার নেই কিন্তু। আর ক্যাপাসিটি ফর হাই ডিগ্রি অফ জেনারেলাইজেশন, যখন আমরা কনক্লুশনে যাব, তখন তো কতগুলো পার্টিকুলার ডেটার উপর ভিত্তি করে তাকে বিশ্লেষণ করে আমি কনক্লুশনে যাব, তাহলে সেখানে একটা জেনারেলাইজেশনের ব্যাপার থাকে। এই যে জেনারেলাইজ করতে পারা কোনো বিষয়কে, সেটা তো খুব সহজ ব্যাপার নয়, সেই ক্যাপাসিটিটা তা থাকতে হবে। আর দুটো জিনিস এখানে, যে বিষয় নিয়ে সে গবেষণা করবে, সেই বিষয়ের যেটা সোর্স, মানে বেসিক, আমি বলছি প্রাইমারি সোর্স, যে ভাষায় আছে, তাকে সেই ভাষাটা জানতে হবে। ভারতীয় দর্শন বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষাটা তাকে জানতেই হবে। যদি বৌদ্ধ দর্শন হয়, তার সঙ্গে প্রাকৃত, পালি, এগুলো জানতে হতে পারে। তুমি ধরো কান্টের উপর রিসার্চ করবে, কিন্তু এতটুকু জার্মান জানো না, হবে না। কিছু জার্মান তোমাকে জানতে হবে, খুব ভালো জানতে পারলে ভালো হয়, সবটা না পারলেও একটু তোমাকে জানতে হবে। কেননা যখন ওই টার্মিনোলজি গুলো নিয়ে আমি কথা বলবো, তখন কিন্তু ওই ইংরেজি অনুবাদের উপর নির্ভর করে সবসময় কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেমন আগের দিনই আমাদের সেমিনারে ম্যাডাম বলছিলেন, এর ফারুম শব্দটা উনি কোথায় কিভাবে ব্যবহার করেছেন, তার কি অর্থ, এইসব বিষয়গুলো এসেছে। তার মানে ল্যাঙ্গুয়েজ অফ সোর্স অফ মেটেরিয়ালস জানতে হবে। আরেকটা ভাষা তোমাকে জানতে হবে, ল্যাঙ্গুয়েজ অফ প্রেজেন্টেশন। ধরো তুমি বৌদ্ধ দর্শনে রিসার্চ করলে, সংস্কৃত, পালি, প্রাকৃত, এসব থেকে সোর্সগুলো পেলে। আচ্ছা, তুমি যদি প্রাকৃত ভাষায় গবেষণা করে বর্ধমান বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে যাও, তারা কি থিসিসটা জমা নেবে? নেবে না। সেখানে বলা হচ্ছে, হয় মাতৃভাষায় বাংলায় যদি পারমিশন থাকে, অথবা তুমি ইংরেজিতে লেখো।
এখানে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত হিন্দি ছাড়া অন্যরা হিন্দিতে লিখবে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত পারমিসিবল হয়নি। তার মানে তোমাকে প্রেজেন্টেশনের একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটাও জানতে হবে। তুমি প্রাকৃত পড়ো, পালি পড়ো, তাকে ইংরেজিতে অনুবাদ করো, তারপরে তোমার থিসিস হবে, নইলে হবে না। আরেকটা কি, সাম সর্ট অফ অরিজিনালিটি ইন থিঙ্কিং অ্যান্ড ডুইং। কিছুটা অরিজিনালিটি থাকতে হবে। ও বলেছে, সে বলেছে, রাধা বলেছে, কৃষ্ণ বলেছে, এই বলে বলে তুমি অনেকে অনেক কিছু বলেছে, এরকম বললে হবে না। তোমার অরিজিনাল কিছু ভাবনা থাকতে হবে। এই অরিজিনালিটি ডিগ্রিটা কম বেশি হতে পারে, কিন্তু থাকতে হবে, মিনিমাম একটা লেভেলে থাকতে হবে। তা নাহলে কিন্তু সেটা রিসার্চ বলে গণ্য হবে না। আচ্ছা, এই পর্যন্ত যে কথাগুলো বলছি সেগুলো কি বোধগম্য হচ্ছে? মানে কিছু মিনিংফুল কথা বলছি কি, মানে কোনো কাজে লাগবে? হ্যালো, হ্যাঁ, মানে হ্যাঁ তোমরা স্যার। রেসপন্ড করো যে কি সুবিধা অসুবিধা কিছু হচ্ছে কিনা, কিছু বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, হুম। এবারে আমি আসছি যে রিসার্চের টপিক কিভাবে ঠিক হয়। যেমন এরকম মাঝে মধ্যে কেউ এসে বলে যে স্যার চাকরি বাকরি নেই, কোনো কাজ নেই, আমার তো বিএডটা করা হয়ে গেছে, হ্যাঁ, ওই পরীক্ষাটা দিয়েছি কিন্তু এখনো তো রেজাল্ট বেরোয়নি, আমি স্যার রিসার্চ করতে চাই। হ্যাঁ, আমি রিসার্চ করতে চাই। তাকে বললাম কি নিয়ে রিসার্চ করবে? সে বলে দিল দম করে, আমি গীতার উপর রিসার্চ করব। আমি বললাম গীতার উপরে কত রিসার্চ এ পর্যন্ত হয়েছে তুমি কি জানো? তুমি গীতা কোন বইটা, কোন অনুবাদটা পড়েছো? কোন অনুবাদটা পড়েছো, কি পড়েছো? আচ্ছা, গোরক্ষপুরে গীতা প্রেস বলে একটা প্রেস আছে, সেখানে গীতার উপর কত ধরনের ইন্টারপ্রিটেশন, কত ব্যাখ্যা আছে তুমি কি জানো? না তো স্যার। তাহলে তুমি গীতার উপরে কি রিসার্চ করবে? তো যাই হোক, এখানে কত রকমের হয়। থিঙ্কার বেসড, যে একদম থিঙ্কারকে ধরলে, কান্ট, হিউম, উইটগেনস্টাইন, রাসেল, তুমি কাউকে ধরলে থিঙ্কারের একটা বিশেষ দিক, তাকে নিয়ে রিসার্চ হতে পারে। যেমন আমি কান্ট নিয়ে দুই জায়গায় দুটো বিষয় নিয়ে বললাম, অ্যান্ড্রোসেন্ট্রিসিটি আর হচ্ছে ফেথ নিয়ে বললাম, তাহলে আমার সেটা কান্ট বেসড টপিক। তাহলে থিঙ্কার বা ফিলসফারকে বেস করে তোমার একটা টপিক হতে পারে। আর হতে পারে টেক্সট বেসড, যেমন ক্রিটিক অফ জাজমেন্টটা নিয়ে আমার কিছু বলার আছে, হ্যাঁ, সেটাকে আমি এস্থেটিক্সের মানে কান্টস নোশন অফ এস্থেটিক্সটা আমি ঠিক মতো ভাবে বোঝার চেষ্টা করব, সেটা হতে পারে। তেমনি কোন একটা বইকে নিয়ে হতে পারে। তেমনি কনসেপ্টকে বেস করে, যেমন এলিয়েনেশন, পার্সোনাল আইডেন্টিটি, জাস্টিস, ইকুয়ালিটি, এই বিভিন্ন রকমের কনসেপ্ট গুলো আছে সেগুলো। আর আছে কম্পারেটিভ মেথড টপিক। যেমন আমাদের খুব আগে খুবই চালু ছিল যে ভারতীয় দর্শনে বিভিন্ন শাস্ত্রে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, দেখতাম ওই আমাদের টু হুইলারের। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে বিভিন্ন দর্শনে বিভিন্ন বক্তব্য আছে, তুমি সেটা নিয়ে একটা কম্পারেটিভ টপিক ঠিক করলে। আত্মা নিয়ে হয়, কার্যকারণ নিয়ে হয়, হ্যাঁ, এইরকম বিভিন্ন রকমের, মাইন্ড বডি নিয়ে ওয়েস্টার্ন ফিলোসফিতে হয়, এরকম এগুলো কম্পারেটিভ। ঠিক আছে, এইগুলো হতে পারে। আর কি হতে পারে? মেটা ফিলসফিক্যাল টপিক। মেটা ফিলসফিটা কিরকম? যে আমি সরাসরি ফিলসফি সম্পর্কে কোনো কথা বলার চেষ্টা করছি। নেচার অফ ফিলসফি, বিজ্ঞানের সঙ্গে তার কোথায় কোথায় পার্থক্য, ফিলসফি আর বিজ্ঞানের মধ্যে কোথায় পার্থক্য, আমি বিজ্ঞানের প্রতি তুলনায় আমি দর্শনের নেচারটাকে বোঝার চেষ্টা করছি। বা আমি বললাম যে আসলে অ্যাপ্লাইড ফিলসফি বলে কিছু হয় না, তাহলে পসিবিলিটি অফ অ্যাপ্লাইড ফিলসফি, আমি ফিলসফি সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। পসিবিলিটি অফ অ্যাপ্লাইড এথিক্স, তারপরে অ্যানালিটিক কন্টিনেন্টাল ডিভাইড ইন ফিলসফিতে এই পার্থক্যটা করা হয়, তো এটা কতটা রেলিভেন্ট, কতটা যুক্তিযুক্ত, সেটা নিয়ে আমি একটা ভাবছি। তাহলে সেগুলো সবই মেটা ফিলসফিক্যাল, মানে ফিলসফিকে রেখে ফিলসফির নেচারটাকে ধরে আমি কিছু বলার চেষ্টা করছি। তেমনি ইন্টারডিসিপ্লিনারি হতে পারে, যেমন আমি তো উইমেন্স ইস্যুতে অ্যান্ড্রোসেন্ট্রিসিটি নিয়ে বা স্ট্যান্ড পয়েন্ট এপিস্টেমোলজি করছি, এনভায়রনমেন্টাল এপিস্টেমোলজি আছে,
উইমেন স্টাডিজ আছে, এগুলোকে রিসার্চ করতে গেলে শুধু দর্শনের মধ্যেই থাকবো, আমি এই সাইকোলজিটা পড়বো না, আমি ওই সোশিওলজিটা বুঝবো না, আমি ওইটা এনভায়রনমেন্টাল সায়েন্স কিছু বিচারের মধ্যে রাখবো না, হবে না। এগুলো ইন্টারডিসিপ্লিনারি টপিক। এরকম বিভিন্ন ধরনের টপিক নিয়ে রিসার্চের বিষয় হতে পারে। তো আমি এখানে কতগুলো রিসার্চ টপিক এরকম টাইটেল আমি কিছু কিছু আমি মানে নিজে ভেবেছি, আর কিছু কিছু এমনিতে কিছু থিসিস আমার কাছে আসে, সেগুলো থেকে আমি এগুলো ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি। এরকম ধরো একটা পভার্টি অফ মরাল ফিলসফি, এ স্টাডি অফ এথিক্যাল ইস্যুজ ইন পভার্টি। পিটার সিঙ্গার এই প্রশ্নগুলো তুলেছেন যে আমাদের যে পভার্টির যে সম্পর্কে আমাদের যে ট্র্যাডিশনাল ভাবনা, তার মধ্যে কোথায় ত্রুটি আছে, এবং সেই মরাল ফিলসফির মধ্যেও কিছু লিমিটেশনস আছে, সেই কথাগুলো তিনি বলার চেষ্টা করছেন। তাহলে এই একটা টপিক, মানে পভার্টিটা ফিলসফির মধ্যে আসছে কি, মরাল ফিলসফির মধ্যে কিভাবে এলো, এবং ওনার তো আলোচনা আছে, প্র্যাকটিক্যাল এথিক্সের একটা চ্যাপ্টারই আছে রিচ অ্যান্ড পোর, এবং পরবর্তীকালে আরো ওনা নিয়ে লেখা আছে, এবং আরো অনেকের লেখা পরবর্তীকালে প্রচুর লেখা হয়েছে ফিলসফি অ্যান্ড এথিক্স অফ পভার্টি নিয়ে। সেটা একটা বিষয় হতে পারে। তেমনি হাইডেগারস নোশন অফ অথেন্টিসিটি অ্যান্ড ইটস রিলেশন টু নার্সিজম, নার্সিজমের সঙ্গে সম্পর্কটা কি, হাইডেগারের অথেন্টিসিটির ধারণাটাকে আমি বলবো নিয়ে গবেষণা, এবং তার সঙ্গে নাৎসিবাদের কি সম্পর্ক, ওনার যে ফিলসফিক্যাল ভিউ তার সঙ্গে নাৎসিবাদের কি সম্পর্ক, সেটা তোমার গবেষণার বিষয় হতে পারে। কেন এগুলো লেস, মানে এগুলোর মধ্যে একটা নতুনত্ব আছে, যেমন নাৎসিবাদের সঙ্গে তার ফিলসফি কতটা কি সম্পর্ক, এটা পাশ্চাত্যে গবেষণা নিশ্চয়ই হয়েছে, কিন্তু তুলনায় কম। তুমি সেটা নিয়ে একটা গবেষণার বিষয় হতে পারে। এটা মানে একই সঙ্গে ফিলসফি হলো, একই সঙ্গে পলিটিক্যাল ফিলসফি, সবকিছু এর মধ্যে আসছে। স্টাডি অফ হিউম্যান অটোনমি ইন কন্টেম্পোরারি ডিজিটাল ওয়ার্ল্ড, যে আজকে এই যে রোবোটিক্স, তারপরে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জায়গায় পৌঁছেছে, তা হিউম্যান অটোনমি বলে আর কিছু থাকবে কি, সেটা নিয়ে তুমি একটা স্টাডি করতে চাইছো, এই ধরনের বিষয়গুলো হতে পারে। তেমনি এই রিভিউ অফ নন স্ট্যান্ডার্ড এপিস্টেমোলজি, আমরা যে এপিস্টেমোলজি চর্চা করি তাকে বলে স্ট্যান্ডার্ড এপিস্টেমোলজি, ওই জাস্টিফাইড ট্রু বিলিভ নলেজ, তাই তো? তা এর বাইরে অনেক নন স্ট্যান্ডার্ড এপিস্টেমোলজি ডেভেলপ করেছে, সেইগুলো যেমন স্ট্যান্ড পয়েন্ট এপিস্টেমোলজি, পোস্ট মডার্ন এপিস্টেমোলজি, এরকম অনেক নতুন ধরনের নিউ এমপ্রিসিস্ট এপিস্টেমোলজি, এরকম অনেক কিছু জিনিস বেরিয়েছে। তাহলে সেগুলো সব নন স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, সেইগুলো নিয়ে তুমি একটা রিভিউ করতে পারো। পসিবিলিটি এথিক্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি ইন মার্কসিজম, এর মধ্যে আদৌ আছে কিনা সেটা নিয়ে গবেষণা হতে পারে, তাই না? আমার কাছে যেমন একজন এ নিয়ে কাজ করেছিল। তারপরে হচ্ছে অন দ্য রিলেশন বিটুইন রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি, philosophical issues concerning death, study of cyber ethics, feminist ethics, media ethics হতে পারে, intellect and emotion in ethics, a philosophical caveat, a study of environmental epistemology, a contemporary relook at Marxist approach to religion, এরকম এরকম বিভিন্ন রকমের টপিক তোমার হতে পারে। in a search of a good philosophy vis-a-vis distorted ideology, এটা কিন্তু মেটাফিলসফিক্যাল। A study on the possibility of experimental philosophy, যে আদৌ এক্সপেরিমেন্টাল ফিলসফি হয় কিনা, মেটাফিলসফিক্যাল। ডেভেলপিং মেথোডোলজি ফর অ্যাপ্লাইড ফিলসফি, যে অ্যাপ্লাইড মেথোডোলজিটা কি হবে সেই সম্পর্কিত গবেষণা। এ রিভিউ অফ দ্য অ্যানালিটিক কন্টিনেন্টাল ডিভাইড ইন সার্চ অফ এ ফিলসফি ফর সেকুলার হিউম্যানিজম, পসিবিলিটি অফ এ ফিলসফি অফ অ্যাথেইজম, এরকম বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। স্টাডি অন দ্য ইস্যু অফ মোবিলিটি ইন ইন্ডিয়ান ফিলসফি, অনেকে এ নিয়ে ভাবনা চিন্তা নতুন নতুন কথাগুলো উঠছে, যে আমি সেই পুরোনো দিনে সেইগুলো নিয়ে চর্চা করছি, আজকের দিনে ইন্ডিয়ান ফিলসফির বেসিক কোনো নতুনত্ব আসছে কিনা, সেগুলো নিয়ে মোবিলিটি আছে কিনা, নিউনেস আছে কিনা, সেগুলো নিয়ে কেউ রিসার্চের বিষয় হতে পারে। কেন নেই, থাকলে আছে, কেন আছে, এইসব বিষয়। ডিসকোর্স এথিক্স অ্যান্ড দ্য ইস্যু অফ অবজেক্টিভিটি, স্টাডি অন দ্য ফিলসফিক্যাল ইমপ্লিকেশনস অফ পোস্ট ট্রুথ, ফিলসফিক্যাল সিগনিফিকেন্স অফ ন্যাচারালাইজেশন অফ এপিস্টেমোলজি, এই ন্যাচারালাইজেশন অফ এপিস্টেমোলজি হওয়ার পরে তার কি দার্শনিক তাৎপর্য কি, সেগুলো নিয়ে রিসার্চের বিষয় হতে পারে। তার মানে আমি এগুলো দিচ্ছি এই কারণে যে এই রকম ভাবে বিষয়গুলো ভাবা যেতে পারে। এইবার আমি যে বলবো যে লিখতে গেলে কোন জিনিসগুলোকে মাথায় রেখে লিখতে হবে। হ্যাঁ, মনোজ রয়েছো? মনোজ, হ্যালো, বলছি মনোজ রয়েছো? ডক্টর মনোজ পান্ডা, আর ইউ দেয়ার? Yes, Oh, Professor okay, Pal. okay. Yes, I'm Okay. I'm here. Okay. This is from Pradeep Babu. Pradeep Babu has spoke on this issue at the presidency, and also
in his রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র. He has the very first what is it called, the first slide. These Yes, are the yes, points, yes, given that for that philosophical objective of research, just finding truth. We have to find the truth. And then he's speaking of fix your research area, then the review of literature. That কতটা রিসার্চ এই বিষয়ে কতটা রিসার্চ হয়েছে, এবং উনি বলছেন মূলত রিসার্চ বেস সেকেন্ডারি সোর্সটা কি আমাকে এখানে বিচারের মধ্যে রাখতে হবে। এখানে প্রাইমারি সোর্সে যাওয়াটা হলে তো ভালোই, না হলে সেটা পরবর্তীকালেও সুযোগ, কিন্তু মোটামুটি সেকেন্ডারি সোর্সে রিসার্চ বেস যে আলো কথাগুলো হয়েছে তার মধ্য দিয়ে আমি লিমিটেশনসটা খুঁজে পাবো, রিভিউ লিটারেচার, এবং তখন থেকে রিসার্চ গ্যাপটা আমি পাবো, এবং তারপরে রিসার্চ গ্যাপটা যখন আইডেন্টিফাইড হবে তখন আমি রিসার্চ কোশ্চেনগুলোকে পুট করব, তারপরে আমি রিসার্চে যাব। এবং উনি মেথোডোলজি, কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথড কথা বলেছেন, রিসার্চ ফাইন্ডিংস এর কথা বলেছেন, কনক্লুশন এবং বিবলিওগ্রাফি, প্রাইমারি সেকেন্ডারি, এগুলো সব কথাগুলো উনি বলেছেন। আমি এইটাকে একটু বলে নিলাম, তারপরে আমি সিআর কোঠারি বইতে বিষয়গুলো কিভাবে আছে এটাই বেশি আলোচিত হয়। এবং এখানে আমাদের ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি থেকে বলা হয় যে কোনো রিসার্চ হোক না কেন এইগুলো মাথায় রেখে করতে হবে। সব সাবজেক্টে হুবহু 100% মিলবে তা নয়, একটু 19-20 হতে পারে, কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যখন আমি একটা প্রপোজাল লিখছি বা কোনো রিসার্চের কাজ করছি। প্রথমেই বলা হচ্ছে যে ফর্মুলেটিং আর ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম। ফর্মুলেটিং আর ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম। তো রিসার্চ প্রবলেমটা কি, তোমার রিসার্চের প্রবলেমটা কি, সেই প্রবলেমটা কোথা থেকে তুমি পাবে? এই এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে এ পর্যন্ত যে ধরনের কাজকর্ম হয়েছে তার একটা খুঁটিনাটি একটা মানে সার্ভে তোমাকে করতে হবে। সেই সার্ভে করার পরে তুমি বুঝতে পারবে যে এই বিষয়টা, এই দিকটা, দিস অ্যাসপেক্ট, দিস পার্সপেক্টিভ, দিস পার্ট হ্যাজ নট বিন টেকেন আপ। এইটা হচ্ছে গ্যাপ। আমি এই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করব। এই তিনটে কিন্তু প্রায় একসঙ্গেই চলছে, তিনটেকে 1, 2, 3 যে আলাদা আলাদা শুধু মনে করিয়ে দেওয়া, কিন্তু এইগুলো পরস্পর সংলগ্ন, একটার সঙ্গে একটা সম্পর্ক। লিটারেচার সার্ভে করতে গিয়ে তখন তুমি প্রবলেমটা বুঝতে পারবে। তাহলে ফর্মুলেটিং আর ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে, আইডেন্টিফাইং দ্য রিসার্চ গ্যাপ। তারপরে আসছে যে ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং হাইপোথিসিস। এটা কিরকম, যে তুমি যে রিসার্চ গ্যাপটা পেয়েছো, যে একটা সমস্যা তোমার সামনে উপস্থিত, তুমি সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পেরেছো। এবার আচ্ছা এখানে হ্যাঁ বলো। হ্যাঁ, ক্যান আই সে সামথিং? ইয়েস, নো প্রবলেম। হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম যে এই যে প্রথম যেটা ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, ইয়েস, এটা কি স্টেপ বাই স্টেপ ফলো করা হবে, মানে 1, 2, 3 যেটা, তারপরে যেটা আছে? না, আমি বলছি এই তিনটে কিন্তু একসঙ্গেই কাজ করছে, এটা আলাদা করা যায় না। মানে আমি যখন ফর্মুলেট করতে যাব, আমার লিটারেচার সার্ভে আগে করা হয়ে গেছে, এবং তখনই আমি রিসার্চ গ্যাপটাকেও আইডেন্টিফাই করতে হবে। দিস আর নট মানে ক্রোনোলজিক্যালি নট ডিফারেন্ট, দে আর গোয়িং টুগেদার। হ্যাঁ, কেন বলছি যে আমরা দেখেছি ইন দ্য হিস্ট্রি অফ ফিলসফি কিছু কিছু ফিলসফিক্যাল প্রবলেম এতটাই মানে রিচ ইন ইন দেয়ার নেচার, it is very difficult to define a problem, you know. Yes. I mean in clear, I mean in indefinite terms. Yes. মানে এইটাই তার ডেফিনেশন হবে, আর ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, যেরকম মাইন্ড বডি প্রবলেম ফর এক্সাম্পল, এতটা মানে ইট হ্যাজ ডিফারেন্ট অ্যাসপেক্টস। অবশ্যই আমি এখানে যেটা মেন করতে চাইছি, প্রাথমিকভাবে প্রপোজাল লেখার সময় তাকে তো একটা কিছু লিখতে হবে, সে তো অনন্তকাল সময় নেই তার। আমি নিশ্চয়ই 3 মাসের মধ্যে তাকে একটা কিছু বানাতে হবে, লিখতে হবে আর কি। তখন সে কিভাবে ভাববে, হ্যাঁ সেটাই বলছি। এগুলো আলাদা করে মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে এতগুলো কম্পোনেন্ট এখানে আছে, আমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে চাইছি, আমি গ্যাপটাকে খুঁজে পেতে চাইছি, এবং সেটা কিভাবে পাওয়া সম্ভব? যারা এক্সপার্ট মানুষজন তাদের সঙ্গে কথা বলা, তারা বলবে এই লিটারেচার গুলো দেখো, তার মধ্য থেকে নিজেকে বের করতে হবে। এগুলো ক্রোনোলজিক্যালি একসঙ্গেই চলছে। হ্যাঁ, অবশ্যই এখানে একটা ওয়ার্কিং হাইপোথিসিসের কথা একটা বলছি, যে আমি যখন প্রশ্নটা আমি পেলাম, যেটা যে প্রশ্ন,
তার একটা উত্তর আমার মাথার মধ্যে আসবে। মার্কস বলেছিলেন যে মানুষ সেই সব প্রবলেমই মানে সৃষ্টি করতে পারে বা সেই সব প্রবলেমই সে পেতে পারে যে প্রবলেমটার উত্তর সে জানে। তা আমি ওইভাবে বলছি না, কিন্তু এটুকু বক্তব্য যে আমি যখন একটা প্রশ্নকে সাজাতে পারছি, আমি একটা প্রশ্ন করতে পারছি, তখন সেই প্রশ্ন করার সামর্থ্যই প্রমাণ করে যে আমার কিছুটা একটা উত্তর আমার মাথার মধ্যে আসছে। সেটা কি বলা হচ্ছে যে প্রাথমিক একটা হাইপোথিসিস, এর উত্তর এটা হতে পারে। সেই হতে পারে ধরে নিয়ে আমাকে ফিল্ডে নামতে হবে। সেটাকে ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং হাইপোথিসিস বলা হচ্ছে। এবারে কিভাবে কাজটা করব, তার ডিজাইন কি হবে, এই ডিজাইনিং এর ব্যাপারটা অন্য সায়েন্সের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখানে ডিজাইনের ব্যাপারে যে কিভাবে রিসার্চ, আমরা কি কি জিনিস এখানে আসতে পারে, যে আমার সময় কতটা, আমি কিভাবে চ্যাপ্টারাইজেশন করব, এই সবগুলো নিয়ে আমি বলতে পারি একটা রিসার্চ ডিজাইন। আমি ডিটেলসে বলি, এগুলো প্রত্যেকটা স্টেজের ডিটেলসে ব্যাখ্যা আছে সিআর কোঠারি বইতে, এক একটা চ্যাপ্টার এক একটা বিষয়কে নিয়ে অনেক বলা আছে। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, এখনই বললে তোমরা আরো কনফিউজড হয়ে যাবে। তারপরে হচ্ছে কালেক্টিং ডেটা, মানে আমার যে প্রশ্নটা, আমার একটা উত্তর আমার মাথার মধ্যে এসেছিল, সেই উত্তরটাকে মাথায় রেখে আমি তার সমর্থনে, আমি প্রাথমিকভাবে তার সমর্থনে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবো। বিভিন্ন এখানে আমাদের কাছে তথ্য প্রমাণ কোথা থেকে পাওয়া যাবে, বিভিন্ন বই, জার্নাল, হ্যাঁ, অনেকের ভিডিও, যা কিছু ডেটা আছে ফিলসফিতে, আমরা সেগুলোকে নাড়াচাড়া করে আমার ওই প্রাথমিক যে উত্তরটা মনে হয়েছে হাইপোথিসিস, তার একটা তাকে কনফার্ম করার চেষ্টা করবো, সেটি কালেক্টিং দ্য ডেটা। তারপরে ডেটা হচ্ছে অ্যানালিসিস অফ ডেটা। অনেক ডেটা আমরা সংগ্রহ করি, সংগ্রহ করার মধ্যে সব ডেটা আমার কাজে আসে না, কয়েকটা কাজে আসে, কয়েকটা বাতিল হয়। আমি যেমন যখন ছাত্র ছিলাম, আমার ফেনোমেনোলজির একটা অংশ আমার রিসার্চের বিষয় ছিল হুসালের লেটার ফেনোমেনোলজি, লাইফ ফল ফেনোমেনোলজির উপরে। তা অনেক বই আমি কিনেছিলাম তখন, তা কিন্তু আমার কাজে লেগেছে যে বইটা, সেটা আমি প্রফেসর জিয়ান মোহান্তি মৃণাল ভদ্রকে পাঠিয়েছিলাম, সেটাই আমার সব থেকে বেশি কাজে লেগেছে। তাহলে এই যে ডেটা কালেকশনের ব্যাপারে অনেক কিছু কালেক্টেড হবে, সবগুলোই তোমার যে কাজে লাগবে তা নয়, অনেক কিছু রিজেক্টেড হবে, অনেক কিছু তুমি অ্যাকসেপ্ট করবে, সব এগুলো থাকবে। তারপরে হাইপোথিসিস টেস্টিং, এগুলো ভাষাগুলো অনেকটা মানে সমাজ বিজ্ঞানের মতো শোনাচ্ছে, কেননা উনি মূলত সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স দৃষ্টিভঙ্গি থেকে সাজিয়েছেন, কিন্তু আমাদেরও এরকম থাকে। তাহলে আমার যেটা ভেবেছিলাম তার সমর্থনে আমি তো অনেক তথ্য প্রমাণ পেয়েছি, তাহলে তো আমার হাইপোথিসিস, আমার ভাবনাটা তো ঠিকই আছে, তাহলে এবারে লেখার চেষ্টা করতে পারি। তখন জেনারেলাইজেশনের প্রশ্ন, ইন্টারপ্রিটেশনের প্রশ্ন, থিসিস রাইটিং এর প্রশ্ন। যদি ডেটা কালেকশনের পরে আমার এই ভাবনাটা জাস্টিফাইড না হয়, কনফার্ম না হয়, তখন কিন্তু আবার নতুন করে ভাবতে হবে। তখন ভাবতে হবে আসলে আমি যেটা প্রথমেই ভেবেছিলাম এর উত্তর এটা, সেটা আসলে নয়, আমার ওখানেই ভুল আছে, আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। তাহলে আর কি কি বিকল্প উত্তর হতে পারে, সেটা দিয়ে আবার শুরু করতে হতে পারে। তা এই হচ্ছে তোমার পদ্ধতি। তারপরে তুমি জেনারেলাইজ করবে, ইন্টারপ্রিটেশন করবে, তারপরে লেখার প্রশ্নটা শুরু হচ্ছে। লিটারেচার সার্ভে কথাটা একটুখানি বলা লাগে তোমাদের এখনই, যেটা লাগবে এখানে লিটারেচার সার্ভে নিয়ে ইউজিসি অনেক দেখবে ডকুমেন্ট এখন আছে ওয়েবসাইটে, রিসার্চ কি হবে, তার কিভাবে কাজ করতে হবে, লিটারেচার সার্ভে, এগুলো সম্পর্কে অনেক ডেটা ইউজিসি আজকাল অনেক বই টই বা অনেক কিছু বের করছে। তার মধ্যে এই কথাগুলো ছিল, লিটারেচার রিভিউ ইনভলভ সার্চিং অ্যান্ড কম্পাইলিং দ্য লিটারেচার অ্যাভেলেবল অন এ স্পেসিফিক টপিক। A meaningful literature survey, however, is much more than a collection of summaries of papers or an annotated bibliography of research manuscripts. It involves using the ideas in the literature to ensure an understanding of earlier research, their methodological approach and contribution. It helps to identify the research gap. আমি যে কথাগুলো বলছিলাম, আরেকটা জিনিস এখানে মনে করিয়ে দেওয়া, ওনারা এই ব্যাপারে খুব মানে সচেতন, যার থেকে প্লেগিয়ারিজমের প্রশ্নটা আসছে, যে আরেকটা বিষয় হয় যে তুমি যেটা নিয়ে ভাবছো সেটা অন্য একজন অলরেডি রিসার্চ করে ফেলেছে, তাহলে তুমি ডুপ্লিকেট করছো। ডুপ্লিকেশন অফ রিসার্চ অ্যান্ড রিডান্ডেন্ট পাবলিকেশনটাকে বন্ধ করতে হবে, এবং সেটা করতে গেলেও রিসার্চ তোমার লিটারেচার সার্ভে করতে হবে, যে এই বিষয়ের এই অ্যাসপেক্টটাকে নিয়ে, এই দিকটাকে নিয়ে অলরেডি উনি বলে গেছেন, তাহলে আমি আবার তেলে মাথায় তেল দিতে যাবো কেন, ডুপ্লিকেট হয়ে যাবে। এই বিষয়গুলোর জন্য এটা দরকার। আমি এখানে আর বেশি কথা বলবো না, এখানে এগুলো সুবিধা নাই। ফিলসফির ক্ষেত্রে আমরা ডেটা কোত্থেকে পাবো, ফিলসফি তো সেকেন্ড অর্ডার অ্যাক্টিভিটি, আমরা ডেটা পাচ্ছি অন্য ডিসিপ্লিন থেকে পেতে পারি, আর ফিলসফির বই টই জার্নাল থেকে পেতে পারি। আর একটা কথা এখানে ফিলসফির ক্ষেত্রে বলা হয় যে আমরা সায়েন্স থেকে অনেক ডেটা পেতে পারি, কমন সেন্স থেকে আমরা ডেটা পেতে পারি, আর থট এক্সপেরিমেন্ট যেগুলো, এগুলোর মাধ্যমে আমাদের ফিলসফিতে ডেটা
আমরা পেতে পারি। এবারে একটা যে রিসার্চ করে কি হয়, রিসার্চ করে সবসময় যে পিএইচডি হয় তা নয়। আমরা যে একটা পাবলিকেশন করি, একাডেমিক পেপার বলি, হ্যাঁ, জার্নাল পেপার বলি, জার্নাল আর্টিকেল বলি, সেগুলো কিন্তু রিসার্চ প্রোডাক্টের মধ্যে পড়ে। রিসার্চ প্রোডাক্ট বলতে একাডেমিক পেপার, স্কলারলি পেপার, জার্নাল আর্টিকেল, সেটাও যেমন বোঝায়, তেমনি টার্ম পেপার, আমাদের অনেক সময় টার্ম পেপার থাকে পরীক্ষার জন্য, সেটাও বোঝায়। আমরা একটা এখান থেকে দেখে ওখান থেকে টুকে লিখে দিলাম দিয়ে টার্ম পেপার হয়ে গেল, সেটা তো কাম্য নয়, নতুন একটা বিষয় থাকবে। এবং আজকাল বিভিন্ন ইউনিভার্সিটিতে টার্ম পেপারটাও কিন্তু প্লেগারিজম চেক করা হয়। আমরা ওগুলো অত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এগুলো আছে, সেইগুলোকে বলা হচ্ছে যে এগুলো সবই রিসার্চ প্রোডাক্ট। তেমনি মনোগ্রাফ, মনোগ্রাফ একটা নির্দিষ্ট থিমের ওপরে অনেকটা লেখা, তাকে মনোগ্রাফ বলে। হয়তো একটা পেপার লিখতে গেলে আমাকে 10 পাতা 15 পাতা ব্যতীত আমাকে স্পেস দেওয়া হবে না, তখন আমার কিন্তু ভাবনাটা প্রায় 100 পাতার মতো, তখন আমাকে একটা মনোগ্রাফ তৈরি হতো, সেটাও কিন্তু রিসার্চ প্রোডাক্টের মধ্যে পড়ে। তেমনি ডিসার্টেশন, এমফিল ডিসার্টেশন বলি, পিএইচডি থিসিস বলি, ডিলিট বলি, এগুলো সব আছে। আর প্রজেক্ট রিপোর্ট লিখতে হয়, প্রজেক্ট রিপোর্ট পাঠাতে হয়। আর কখনো কখনো এই থিসিস থেকে কিন্তু বই তৈরি হতে পারে। যেমন অনেকে অনেক কিছু ভেবেছেন, কিন্তু তার এই মুহূর্তে তিনি পিএইচডি করার মতো কোনো সুযোগ নেই, তাহলে তার রিসার্চ যে রিসার্চ যে প্রোডাক্ট বা রিসার্চ যে ফলাফল, ফাইন্ডিংসটা তিনি কিভাবে দেখাবেন? তিনি একটা বই লিখতে পারেন। এগুলো সবই কিন্তু, সব বই কিন্তু রিসার্চ প্রোডাক্ট নয়, কিন্তু হতে পারে। এই সবগুলোই কিন্তু রিসার্চের সঙ্গে সম্পর্কিত, রিসার্চ করে তবে এগুলো হয়। এগুলো কোনোটাই কিন্তু রিসার্চ বাদ দিয়ে নয়। আমি একটা প্রবন্ধ কোথাও মানে পাবলিশড হচ্ছে, সেটাও কিন্তু আমার রিসার্চের পর। এইবারে আমি আসছি তোমাদের যে জায়গাটা, রিসার্চ প্রপোজাল বা সিনপসিস কাকে বলে, কিভাবে হয়। এখন যারা রিসার্চে ইতিমধ্যে রিসার্চের মধ্যে আছো, তারা জানো যে মোটামুটি 3 বার এই জিনিসটা লাগে। একবার হচ্ছে প্রথমেই ভাইভা দিতে, যখন ভাইভা বসিতে ডাকা হলো, তখন তোমাকে একটা রিসার্চ প্রপোজাল লাগে, একটা সিনপসিস তোমাকে দিতে হয়। সেটাকে আমাদের প্রিলিমিনারি সিনপসিস, মোটামুটি একটা আইডিয়া নিয়ে তোমাকে আসতে হবে, সেটাকে জাস্টিফাই করতে হবে 5 জনের সামনে। তারপরে একটা মিড টার্ম সিনপসিস লাগে, যে 1 বছর পরে বা 2 বছর পরে বা ধরো 4 বছর পরে তোমার আবার নতুন প্রমোশন হবে বা জুনিয়র থেকে সিনিয়র হবে, এসব ব্যাপার লাগে। আর একটা ফাইনাল সিনপসিস, যখন পিএইচডি থিসিস সাবমিট হবে তার সঙ্গে লাগে। এই সিনপসিসটা কিন্তু ফাইনাল এই অর্থে যে এই সিনপসিসটা এক্সামিনারের কাছে পাঠানো হয় প্রথমে, তিনি সিনপসিসটা দেখে ঠিক করেন যে থিসিসটা লেখা হয়েছে সেটা তিনি দেখতে রাজি কিনা বা দেখতে পারবেন কিনা, এটা হচ্ছে ফাইনাল সিনপসিস। তোমার এই ধরনের সিনপসিস বা প্রপোজাল এই বিষয়গুলো থাকে। তোমাদের যেটা এখন প্রথমেই লাগবে, রিসার্চ প্রপোজাল নিয়ে তোমাকে আসতে হবে। সেটা কিভাবে লিখবে, কি কি তার ফর্মালিটিজ, আমি সেটা এখন বলবো। যেমন বলা হচ্ছে অ্যান অ্যাপ্ট টাইটেল। এখন এই টাইটেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমার টাইটেলটা কি হবে। টাইটেলটা এমন হবে যেখানে অন্তত দুটো জিনিস স্পষ্ট থাকে, একটা হচ্ছে রিসার্চ এরিয়াটা কি, আর একটা রিসার্চ গ্যাপটা কি। গ্যাপটা মানে টাইটেলটাই বলে দেবে যে আমার রিসার্চ গ্যাপ, রিসার্চ এরিয়া কোনটা এবং রিসার্চ গ্যাপ কি। সেরকম ধরনের টাইটেল তোমার প্রপোজালে দিতে হবে। টাইটেলটা কিন্তু খুব জেনারেল টাইটেল করলে কিন্তু হবে না। টাইটেলটা অনেকে টাইটেলটা সাংঘাতিক ধরনের অ্যাপিলিং হতে পারে অনেকের ক্ষেত্রে, টাইটেলটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তারপরে ইন্ট্রোডিউসিং দ্য রিসার্চ ইস্যু আর প্রবলেম, তোমার প্রবলেমটাকে তোমাকে সংক্ষেপে বলতে হবে, যে তুমি রিসার্চ প্রবলেম ইস্যুটা কি তোমার, সেটা বলতে হবে। এবং সেটা করতে গেলে ডিটেলসে সার্ভে করতে হবে, আপডেটেড নলেজ থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডও একটুখানি বলতে হবে। এবং তারপরে বলতে তুমি যেটা করতে চাইছো, যে প্রবলেমটা নিয়ে কথা বলছো বা রিসার্চ করবো বলছো, সেটা কেন এত গুরুত্বপূর্ণ, সেটা করে কি হয়, কি কাজে লাগে, তার মধ্যে নভেলটি কোথায়, অরিজিনালিটি কোথায়, কি রিসার্চ কোশ্চেন তুমি এখানে তুলছো, তার কি উত্তরের কথা ভাবছো, এই জায়গাগুলো কিন্তু তোমাকে বলতে হবে। লেখা কিন্তু বেশি বলার তুমি সুযোগ থাকবে না, কিন্তু লিখতে হবে। Putting forward a brief contention of the proposed work, setting for the design, এখানে কিন্তু অল্প একটি কথাতে হলেও তোমাকে কি করতে চাইছো সেটা কিন্তু খুব সংক্ষেপে মূল যুক্তি কাঠামোটা, মূল যুক্তিটা তোমাকে বলতে হবে। তারপরে হচ্ছে যে প্রসিডিওর, মেথোডোলজি সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ অন্তত লিখতে হবে, যে আমি এইভাবে বিষয়টা কাজটা করবো ভেবেছি। আর একটা প্রভিশনাল চ্যাপ্টারাইজেশন, অনেকে চ্যাপ্টারাইজেশন করে না। এই চ্যাপ্টারাইজেশন মানে এইটাই ফাইনাল, এরকম কিছু নয়। চ্যাপ্টারাইজেশন করলে যেটা হয়, যে তুমি যে কথাগুলো বডির মধ্যে দিয়েছো তার আরেকটা
রিফ্লেকশন পাওয়া যায়, তুমি এই এরকম ভাবে ভেবেছো। আরেকটা কি হয়, অল্প সময়ের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি কথা বলতে পারবে 10 মিনিট, তার মধ্যে যদি চ্যাপ্টার ডিভিশনটা বলে দাও, তাহলে যারা এক্সামিনার আছেন, যারা ভাইবা নিচ্ছেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে তুমি আসলে কি বলতে চাইছো, কি করতে চাইছো। সেটা একটা চ্যাপ্টার ডিভিশনটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা না দিলে পরে বিষয়টা কিন্তু বোঝা যায়। আর একটা আইডেন্টিফাইং দ্য মেন সোর্সেস অফ ইনফরমেশন, তুমি যে বিষয়ে কাজ করতে চাইছো তার মেন সোর্স অফ ইনফরমেশনের একটা লিস্ট তোমাকে দিতে হবে। আমরা বলি ওয়ার্কিং বিবলিওগ্রাফি, ওয়ার্কিং বিবলিও ইন ফরম্যাট, এই নির্দিষ্ট ফরম্যাট ফলো করে দিতে হবে। তার মানে আমাদের যে ওই যে তোমাদের যে নেট সেট পাস করার সময় একটা রিসার্চ মেথোডোলজির উপর একটা ইউনিট আছে না, ইউনিট 2 বোধহয়, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, সেখানে এগুলো বলা আছে। তোমাকে একটা ফরম্যাট ফলো করে দিতে হবে। আমি এখানে এপিএ 7th এডিশনের ফরম্যাটটা অনেকে পছন্দ করছেন আজকাল, এটা হতে পারে। তোমাকে নির্দিষ্ট ফরম্যাট ফলো করে তোমাকে ওই একটা বিবলিওগ্রাফিটা তৈরি করতে হবে। তারপরে সেখানে কি কোনো নির্দিষ্ট শব্দ থাকলে সেই শব্দগুলো কি মানে, কোনো যদি নতুন একটা পরিভাষা তুমি ব্যবহার করো সেটা কোন অর্থে বুঝতে বলতে হবে। আর একটা প্রশ্ন ডিলিমিটেশন, মানে যেমন মাইন্ড বডি নিয়ে যে কথাটা বলছিলাম, থিসিসের যে আলোচনাটা ছিল, তিনি বলে দিচ্ছেন আমার কিন্তু এইটুকুই, আমি আমার রিসার্চটাকে লিমিট করে দিচ্ছি, এর বাইরে কিন্তু কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না, আমার এইটুকুই। তবে ডিলিমিটেশনটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমি এইটুকুই বলবো, এইটাই আমার বিষয়, আমি কিন্তু অন্য বিষয়গুলো নিয়ে বলবো না। তোমাকে ডিলিমিট করতে হবে। বিবলিওগ্রাফি বলতে হবে, সেটা বললাম। গুড কমিউনিকেশন, মানে তোমাকে কথাটা ঠিক মতো বলতে হবে, লেখার মধ্যেও বেরিয়ে আসবে, কথার মধ্যেও বেরিয়ে আসবে। একটা নট টু বি হাইলি অ্যাম্বিশিয়াস, এই কথাটা মানে এটুকুই। অনেকে বিরাট বড় বড় প্রপোজাল নিয়ে চলে আসে, এত বিরাট প্রপোজাল, অত বিরাট কিছু ভাবাটা সম্ভব নয়। তোমাকে নির্দিষ্ট করতে হবে, ছোট প্রপোজাল নিয়ে আসতে হবে, বিরাট বিরাট বিষয় নিয়ে আসতে এলে কিন্তু হবে না। সেজন্য নট টু বি হাইলি অ্যাম্বিশিয়াস। আচ্ছা, আর গুড রিসার্চ কাকে বলে, আমি সেখানে কয়েকটা কথা আমি এখানে তুলেছি। দ্য পারপাস বি ক্লিয়ারলি স্টেটেড, মানে রিসার্চ এমটা কি, তুমি কি করতে চাইছো পরিষ্কার করে বলতে হবে। রিসার্চ মেথোডোলজিটা সংক্ষেপে বলতে হবে। ডিজাইনটা, মানে কিভাবে কাজটা করতে চাইছো, কতটা সময়, কোথায় যাবে, কি করতে বলে। আমার তো হাতে 3 বছর সময়, যেমন আইসিপিআর এর যদি ফেলোশিপ পাও, তোমাকে 2 বছর আর 1 বছর এক্সটেনশন দিতে পারে ম্যাক্সিমাম। 3 বছরের মধ্যে তোমাকে 3 বছরের মধ্যে তোমার প্রপোজালটা সাজাতে হবে। যে দেখুন, আমি প্রথম বছরে একটু ডেটা কালেকশন যাব, আমি একটু আইসিপিআর এর লাইব্রেরিতে যাব, আমি ব্রিটিশ লাইব্রেরিতে যাব, এইভাবে 1 বছর করবো, তারপরে আমি এটা করবো, এরকম একটা হিসাব নিকাশ তোমাকে দিতে হবে। আচ্ছা, অ্যানালিসিস অফ ডেটা বি অ্যাডিকুয়েট, ডেটাগুলো যা পাচ্ছ তার বিশ্লেষণটা যেন ঠিক মতো হয়। আর কনক্লুশন শুড বি কনফাইন্ড টু দোজ কনফার্ম বাই ডেটা। এটা কিন্তু অনেক থিসিসে আমরা দেখতে পাই না। মানে যে চ্যাপ্টার গুলো হলো, লেখা হলো, তার থেকে যেটা ফলো করে সেটা হচ্ছে কনক্লুশন। অনেকে দেখেছি কনক্লুশনে অন্য গল্প বলতে শুরু করে, বাড়তি কথা বলতে শুরু করে, এটা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয়। কনক্লুশন, সে যে কথাগুলো আগে বলেছে তার থেকে যেটা ফলো করে সেটুকুই সে বলবে, তবেই সেটা। আমি দেখেছি অনেক ক্ষেত্রে কনক্লুশনটা হয় প্রত্যেকটা চ্যাপ্টার একটা সিনাপসিস দেয়, আবার একবার, হ্যাঁ আমি বলতে পারি সেখানে আরেকবার রিক্যাপিচুলেশনের ব্যাপার থাকতে পারে, সেটা দিয়ে আমি ধরে নিলাম একটা পাতা লেখা যেতেই পারে, আমি সেটাকে অস্বীকার করছি না। কিন্তু তারপরে তাকে আসতে হবে যে এইগুলো থেকে আমি কোনটা ফলো করলাম, সেকেন্ড ইউনিটে তাকে অন্তত এই কথাটা বলতে হবে। এবং ডেটা যা বলা হলো তার ভিত্তিতে যেটুকু ফলো করে সেটুকুই বলবে, তার বাইরে কথা বলবে না। এগুলো তোমাকে ফলো করতে হবে। স্টাইলগুলো একটু বলে নিই, যে মোটামুটি টপ বটম এবং সব দিকে 1.25 ইঞ্চ মার্জিন থাকবে। হ্যাঁ, কতগুলো এখানে ফন্টের কথা বলা হয়েছে, 12 ফন্টের মানে চাইছে। ইন্ডেন্ট দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ 1.5 লেফট মার্জিন থেকে, কারণ লেফট মার্জিনটা একটু বেশি ছাড়তে হয়। পেজিং আপার রাইট হ্যান্ড কর্নারে দিতে পারো, ডাবল স্পেস হবে, আর নো ইটালিক্স, নো বোল্ড, অল ক্যাপস ফর দ্য টাইটেল। টাইটেলটা বলছে যে সবটা ক্যাপিটালে লেখো, ইটালিক বোল্ড করার দরকার নেই। আর ফুড নোট, এন্ড নোট, প্যারেনথেটিক্যাল নোটস কি টু দ্য ওয়ার্ক সাইটেড বিবলিওগ্রাফি। যদি তুমি মানে কোনো নোট দিতে হয়, কোনো ফুড নোট, এন্ড নোট বা প্যারেনথেটিক্যাল নোট দিতে হয়, তাহলে সেটা বিবলিওগ্রাফির সঙ্গে সেটাকে, অর্থাৎ নোট দেখা, নোট তো অনেক রকমের হয়, আমি এখানে ইনটেক্সট নোটের কথা, প্যারেনথেটিক্যাল মানে ইনটেক্সট নোটের কথা বলছি। এটাই ভালো যে তুমি সংক্ষেপে কথা বলতে গিয়ে তুমি যেটুকু প্রপোজাল লিখেছো, প্রপোজাল কতটা লেখা যাবে আমি সেটাও বলছি। তুমি ধরো একটা প্রপোজাল লিখেছো, তার মধ্যে অমর্ত্য সেনের একটা বইয়ের রেফারেন্স আছে, তুমি অমর্ত্য দিলে যে 1976,
32 এটুকু লিখে দিলে। তার মানে যে অমর্ত্য সেনের একটা বই তুমি রেফার করছো, তার যে বইটা এত সালে প্রকাশিত হয়েছে তার পেজ নাম্বার এত তোমার আছে। সেই জন্য হচ্ছে ফুড নোট, এন্ড নোট, প্যারেন্থেটিক্যাল নোটস কি টু দ্য ওয়ার্ক সাইট তার সঙ্গে মিলবে, ওখানে গেছে ওটাকে কমপ্লিট করে দেখবে। সাইজে বলছে মোটামুটি 2500 শব্দ মানে স্ট্যান্ডার্ড, এবং ইন বিটুইন 1500 থেকে 3000 বিভিন্ন জন বিভিন্ন রকম চায়। আর 275টা ওয়ার্ড পেজ, এই কথাটা মানেটা বুঝতে পারলাম না, এটা খেয়াল করতে পারছেন না। হ্যাঁ, কতগুলো ওয়ার্ড, এই জায়গাটা সরি, এই জায়গাটা আমার খেয়াল নাই কি ভেবে লিখেছিলাম। যাই হোক, এটা 2500 শব্দ পার পেজে 275টা শব্দ থাকতে হবে। আচ্ছা আচ্ছা, পার পেজ, হ্যাঁ ওরকম হিসাব, ঠিক ঠিক বলেছো। 75 250 শব্দ থাকে পার পেজ, ঠিক আছে। রিসার্চ প্রপোজাল আর বিটুইন 4 থেকে 10 পাতার মধ্যে হোক। সাম ইনস্টিটিউশন এন্ড ডিপার্টমেন্ট স্পেসিফাই এ ওয়ার্ড লিমিট। ইট ইজ রিয়ারলি পসিবল টু রাইট এ কম্প্রিহেন্সিভ প্রপোজাল in fewer than 150 words. The proposal should have a proper layout, typeface and line spacing, as well as a table of contents and page numbers. এগুলো তোমাকে থাকতে হবে। আর নোটস রেফারেন্সের একটা ফরম্যাট ব্যবহার করবে, এমএলএ এপিএস সব ফরম্যাট আছে সেগুলো। এখানে বলি আমি শেষ করব। বাকি কথাগুলো কিছু কথা আমার নিশ্চয়ই বাদ গেছে, সেগুলো আলোচনার মধ্যে আসবে। সকলকে, হ্যাঁ প্লেগেরিজমের কথা একটু কথা বলে নিই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, যেমন একসময় একজন ছাত্র মানে রিসার্চের জন্য ভাইভা দিতে এসেছে, সে একটা বিষয়ের উপর খুব সুন্দর বলে দিল। তখন আমরা বলে দারুণ দারুণ, খুব একটা ভালো জিনিস নিয়ে এসেছে, তাকে আমরা সিলেক্ট করেছি। কিন্তু পরে আমি দেখলাম, ও বাবা, ও নেটের একটা মেটেরিয়ালস সেটা থেকেই সবকিছু করেছে। মানে অ্যাকচুয়ালি তার ওই প্রপোজালটাই প্লেগিয়ারাইজড, কিন্তু তখন অলরেডি হয়ে গেছে, আর কিছু করার নেই আমাদের। প্লেগিয়ারিজম চেকিং এর প্রশ্নটাও কিন্তু এখানে থাকছে, যে তুমি কোথাও থেকে টুকছো কিনা। এখন তো নেটে তো অনেক কিছু পাওয়া যায়, এআই থেকে অনেক কিছু পাওয়া যায়, সেটা যাতে না হয়। এবং সেটাও সেই প্রসঙ্গেই প্লেগিয়ারিজমের প্রশ্নটা আসছে, ঠিক আছে। অনেক জায়গাতেই বলে দেবে যে তোমার এইটা প্লেগিয়ারিজম চেক করে নিয়ে এসেছো কিনা, সেই প্রশ্নটাও কেউ করতে পারে। এটুকু আমার বক্তব্য। হ্যাঁ, এবারে একটু আলোচনা হোক। আমি চাইবো যে কথাগুলো বললাম, কিছু কিছু কথা নিশ্চয়ই ব্যাখ্যা বিশ্লেষণে অল্প কিছু সময় আমাদের থাকবে। এখানে মনোজ রয়েছে, মনোজকে আলাদা করে বলেছি এই ব্যাপারে বলার জন্য, মনোজ একটু বলবে। আর তপন আছে, তপন বলবে। আর একজন আমার ছাত্রী ঝুমা রয়েছে, ঝুমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বলবে। মনোজ প্রথমে বলো, মনোজ একটু তাড়াতাড়ি আছে। মনোজ হ্যাঁ, মনোজ শুনতে পাচ্ছ? ডক্টর মনোজ পান্ডা। মনোজ? হ্যালো স্যার। হ্যাঁ 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আপনি you have covered almost all the aspects of writing a research proposal. আলোচনা খুব সুন্দর হয়েছে। আমি যে বলবো, আমি যেটা আপনাকে বলেছিলাম আমি একবার বলবো। হ্যাঁ, ওইখানে আমার যেটা বিষয় নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা আছে, ওটা হচ্ছে যে রিসার্চ প্রবলেমটা কিভাবে, মানে রিসার্চ প্রপোজাল তো আমরা এটা ব্রডলি বলছি যে রিসার্চ প্রপোজাল যেখানে আমরা অ্যাপ্লাই করছি পিএইচডি প্রোগ্রামের জন্য, ওখানে রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবো। কিন্তু তার থেকে বেসিক কোয়েশ্চেন হচ্ছে রিসার্চ কোয়েশ্চেনটা, মানে ধরুন সিম্পলি আমি বলছি যে একটা ফিলোসফিক্যাল ফর্মুলেটিং রিসার্চ কোয়েশ্চেন, ফর্মুলেটিং রিসার্চ কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলেটিং এ রিসার্চ কোয়েশ্চেন, যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মানে আপনারা যদি ক্লাসিক ফিলোসফিক্যাল লিটারেচার গুলো নিই, ধরুন ক্রিটিক অফ পিওর রিজন কিংবা বিইং ইন টাইম মার্টিন হাইডেগারের, ওখানে আমরা দেখবো যে পাবো যেটা যে ওনাদের প্রশ্নগুলোই ইউনিক ওয়েতে ওনারা ফর্মুলেট করেছেন। ওই জন্যেই
they have got their new unique answer. নিশ্চয় Um, নিশ্চয় um, তো যেরকম হাইডেগারের কথা যে the question of being has not been asked addressed, yes, properly addressed, properly হ্যাঁ in the history of philosophy. philosophy, yes, হ্যাঁ, yes. ফর এক্সাম্পল আমি বলছি আর কি। হ্যাঁ, তো তো এইটা নিয়ে একটু আলোচনা আরো ডিটেল হলে যে তাহলে কিভাবে আমরা মানে রিসার্চ প্রপোজাল কথা আমরা লেট আস কিপ ইট অ্যাসাইড। হ্যাঁ, আচ্ছা মানে ফর দ্য টাইম বিং হুম, আমি বলছি যে হাউ টু ইভেন আস্ক এ ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, ঠিক যে একটা কোয়েশ্চেন আমরা কিভাবে জিজ্ঞেস করব, এটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন কিভাবে আমরা পুট করব, এই বিষয় নিয়ে যদি আমরা একটু আপনি যে কথাটা বলেছেন আপনার লেকচারে যে মানে ফিলোসফিতে আমরা কি পাই যে অধিকাংশ সময় আমরা এই যে গোল গোল উত্তরগুলো আপনি খুব ভালোই বলেছেন এই জায়গাটা, যে আমরা গোল গোল উত্তর পাই। আর ওটা হচ্ছে যে আমরা রিয়েলিস্টিক পার্সপেক্টিভ থেকে আমরা একটু দেখি তাহলে এটা মানে মাটি টাচ করে না, মানে মাটি ছুঁয়ে না আর কি। ঠিক ঠিক তার মানে কি যে মানে আপনি তারপরে এটাকে অ্যাপ্লাইড ফিলোসফির সাথে মানে এম্পিরিক্যাল ফিলোসফির সাথে রিলেট করার চেষ্টা করছি, হ্যাঁ রিলেট করার চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু এইখানে আমি একটা মানে আমার একটা পার্সোনাল মত আছে যে আমি যেটা মনে করি যে পিওর ফিলোসফি অ্যান্ড অ্যাপ্লাইড ফিলোসফি এই ফরকটা আমরা কতদূর মানে মেনটেন করতে পারবো। আমার মনে হয় না এটা ক্লিয়ার কাট ডিভিশন নয়, এটা ক্লিয়ার কাট ডিভিশন, এটা করাটা খুব কষ্ট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আই এগ্রি উইথ ইউ। হ্যাঁ, কারণ আমরা যদি দেখি যে আমরা যদি অ্যাপ্লাইড ফিলোসফি যখন আমরা ক্লেম করি যে আমরা অ্যাপ্লাইড ফিলোসফি করছি, ওইখানেও ওই কনটেক্সটেও ফিলোসফিক্যাল প্রিন্সিপলস ধরুন কিংবা যে কোনো একটা ফিলোসফিক্যাল থিওরিজ কিংবা ফিলোসফিক্যাল ট্র্যাডিশনাল ফিলোসফিক্যাল নোশনস, এগুলো ছাড়া তো আমরা অ্যাপ্লাইড ফিলোসফি সম্ভব নয়। হ্যাঁ, তো এই জায়গায় এখানে যেটা আমার বক্তব্য যে আমি এই দিকটার উপরে যখন আমি আলোকপাত করছি, গুরুত্ব দিচ্ছি, তখন বিষয়টা কেমন দাঁড়াবে সেইটুকু। এটা একটা ওভারঅল একটা এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, না ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে যে আপনি যেভাবে আলোচনা করেছেন। আরেকটা জায়গা আমার খুব পছন্দ হয়েছে যে আপনি যেটা আলোচনা করেছেন, এই যে ডিস্টিংশন বিটুইন মেথড অ্যান্ড মেথোডোলজি। অনেক স্টুডেন্টরা এই ডিস্টিংশনটা মাথায় রাখে না যখন মেথোডোলজি নিয়ে আলোচনা করে, যে মেথডস ভিজাভিজ মেথোডোলজি। এইটা একটা I would like to say that it is a very crucial মানে ডিফারেন্স। অ্যাকচুয়ালি আমি বলবো এখানে যে আপনি ইনফ্যাক্ট আপনি এই কথাটা বলেছেন যে মেথোডোলজি মানে জাস্টিফাই করাটা, মানে জাস্টিফাই একটা মেথডকে জাস্টিফাই করা, যে কেন এই মেথডটা, কেন ফর এক্সাম্পল আমি এক্সপিরিয়েন্সকে স্টাডি করার জন্য, হ্যাঁ ধরুন যেরকম অনেকেই হয়তো জানবে যে গোপাল গুরু সুন্দর সারুকাইয়ের যে বই দ্য ক্র্যাকড মিরর, দ্য ক্র্যাকড মিরর, গোপাল গুরু অ্যান্ড সুন্দর সারুকাই। গোপাল গুরু ইজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড সুন্দর সারুকাই ইজ এ ফিলসফার। হ্যাঁ, তো আমি বাকিদের জন্য বলছি আর কি। হ্যাঁ, মানে ওনাদের যে বইতে ওনারা এই দলিত এক্সপিরিয়েন্সের কথা ওনারা আলোচনা করেছেন, যে সাবঅল্টার্ন স্টাডিজের মধ্যে পড়ে, সাবঅল্টার্ন স্টাডিজের মধ্যে how to study, how to understand
Dalit experience Yes, in we Indian can context. we can speak of Gayatri Spivak Chakraborty's article. Can Exactly, exactly, exactly. তো এইখানে ফর এক্সাম্পল নিয়ে আমি এই কথাটা বলছি, মানে এইটার এক্সাম্পল দিয়ে যে এখানে যদি কেউ বলে যে একটা এক্সপিরিয়েন্সকে স্টাডি করার জন্য আমি ফেনোমেনোলজি মেথড অ্যাপ্লাই করব কিংবা আমি ওটাকে ইউজ করব, কেন এই প্রশ্নটা আসবে যে কেন এইখানে ফেনোমেনোলজি মেথডটা জাস্টিফাইড এক্সপিরিয়েন্সকে স্টাডি করার জন্য। এখানে আমরা যে দেখি হুসেল, হাইডেগার, মলোপন্টি, এখানে অনেকটা মানে the major part of their research is actually justifying the phenomenological method to study experience or in the context of studying experience. তার মানে কি মার্লোপন্থী তো এইটা একেবারেই অবশ্যই ফেনোমেনোলজি অফ পারসেপশন, এটা একই কথা, প্রায় একই ধরনের কথা। হ্যাঁ 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 হ্যাঁ। আর তারপরে মানে আমার যেটা মনে হলো যে মানে এই একটা মেথডকে জাস্টিফাই করাটাই ইট কনস্টিটিউটস দ্য মেজর পার্ট অফ দ্য রিসার্চ, আপনি যে টপিকে করছেন না কেন। হ্যাঁ, এন্ড তারপরে the next thing is আপনি মানে সরি হ্যাঁ, আপনি বিভিন্ন কনটেক্সটে আপনি হাইলাইট করেছেন আপনার লেকচারে প্র্যাকটিক্যাল সমস্যাগুলো স্টুডেন্টরা কি ফেস করছে, এটা আমাকে খুব ভালো লেগেছে। মানে এই দিকগুলো আমরা সাধারণত আলোচনা করি না, আমরা খুব অবজেক্টিভ ওয়েতে বলে দিই যে তোমাকে এইটা করতে হবে, তোমাকে এইটা করতে হবে, কিন্তু তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কি সমস্যা স্টুডেন্টরা ফেস করছে আপনি এই দিকটাও মানে আলোকপাত করেছেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন রিসার্চ। আমরা জানি যে মানে অনেকেই বিদেশে কান্টের উপরে পিএইচডি করতে পারেনি যেহেতু ওরা জার্মান জানে না, এটা আমরা অনেকবার শুনেছি এই কথাটা। তো আমরা যদি ভালোভাবে কান্টকে বুঝতে চাই তাহলে এটা মানে এই যে the nuanced relationship between language and philosophy, এখানে এটা রিফ্লেক্টেড হয় মানে এই জায়গায় যে শুধু এরকম মানে শুধু এটা নয় যে বাই অ্যাক্সিডেন্ট ক্রিটিক অফ পিওরিজিন জার্মানিতে জার্মান ভাষায় লেখা হয়ে গেছে, ওইরকম না। মানে হয়তো এটাও হতে পারে যে জার্মান ভাষাটাই ক্রিটিক অফ পিওরিজিনকে ক্রিটিক অফ পিওরিজিন মানে একটা ক্লাসিক টেক্সট বানিয়েছে, মানে এটাও হতে পারে। Yes, it may be. অবশ্যই it may be। সেজন্য আমরা যখন ইংলিশ ট্রান্সলেশন করি মনে হয় যে ওনার ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ক্লামজি, যেহেতু ল্যাঙ্গুয়েজের ট্রান্সফার একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে যাওয়া হয়েছে, সেটা একটা কারণ হতে পারে। এক্স্যাক্টলি। তারপরে আপনি বিভিন্ন এরিয়াস অফ স্টাডি ওটার আপনি ওইগুলোর উপরে আপনি মানে হাইলাইট করেছেন যে ফর এক্সাম্পল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইখানে আমাকে খুব ভালো লেগেছে এই যে এটা এরিয়া আপনি মেনশন করেছেন নন স্ট্যান্ডার্ড এপিস্টেমোলজি। এটা খুব একটা সিগনিফিক্যান্ট এরিয়া এখন আমাদের যে শুধু আমি ফিলোসফিতে কি কি এপিস্টেমোলজি এরিয়াতে কি কি হচ্ছে আমি শুধু ওইটার কথা বলছি না, আমি যেরকম ভার্চু এপিস্টেমোলজি, হ্যাঁ ভার্চু, ফর এক্সাম্পল, আর Yes. যেরকম এখন এপিস্টেমিক ইনজাস্টিস অনেক লোক এটা নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, এপিস্টেমিক ভায়োলেন্স, এপিস্টেমিক ইনজাস্টিস। হ্যাঁ, তারপরে আর এই যে ডিফারেন্সটা যে আজকাল বিভিন্নভাবে আলোচনা হচ্ছে যে
আম, যে আপনি যেভাবে নলেজ গেইন করছেন আম, আর আমি যেভাবে নলেজ গেইন করছি, হয়তো আমাদের সম্পূর্ণ কনটেক্সটটা সম্পূর্ণই আলাদা। মানে হয়তো আপনি বুঝবেন না যে আমি কিভাবে এই জগতে নলেজ গেইন করছি, হয়তো আমিও কোনোদিন বুঝবো না যে আপনি কিভাবে নলেজ গেইন করছেন। ঠিক। তার মানে এই যে Standpoint স্ট্যান্ডার্ড যে Standpoint ফরম্যাটটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, এটা নিয়ে অনেক বিষয় মানে নিশ্চয়ই, আলোচনা হচ্ছে আজকাল। নিশ্চয়ই। So these are my observations and comments. And আমি যখন আমি বলেছি আপনাকে একটা বিষয় নিয়ে বলবো, আমি যখন বলবো একটু খুব স্পেসিফিক একটা টপিক নিয়ে বলবো। আচ্ছা, যেরকম ঠিক আছে। ফর আমরা এক্সাম্পল কিছুদিনের মধ্যে বললাম এটা যে তোমার টাইম মতো টাইম জেনে আমরা একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করব, অ্যারেঞ্জ করবো। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে এবারে একটু ওকে আমি একটু হ্যাঁ ঝুমাকে বলার আগে ছাত্রছাত্রী যারা এগুলো নিয়ে ভাবছো, যাদের জন্য এই আয়োজন, তারা একটু বলো। তারপরে ঝুমা বলবে, তারপরে তপন বলে শেষ করবে। আচ্ছা, কোলে একটু অনন্যা বলবে তো একটু। অনন্যা কোলে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, আমার অসুবিধা হয়নি কিছু। আচ্ছা, না এমনি কিভাবে কি করতে হবে সেটা কি আন্দাজ পেলে কিছু? হ্যাঁ স্যার, অনেকটা ক্লিয়ার হলো। আচ্ছা, আর বাকি যারা রয়েছে তাদের যদি কোনো ছোটখাটো জিজ্ঞাসা থাকে একটু কথা বলতে পারো। লাবণী কিছু বলবে? হ্যাঁ স্যার, স্যার বলছি এইগুলো করতে গেলে কিরকম কি খরচ পড়ে? খরচের কথা তো কিছু পেলাম না, এর মধ্যে খরচ কোথায় পেলাম আমি তো বুঝতে পারলাম না কিছু। খরচ বলতে তুমি কি বলতে চাইছো বলো লাবণী? আমি খরচের মানে কথা স্যার কিছু আমার একটা প্রশ্ন আছে, মানে বই টই কেনা বা বাইরে কোথাও যাওয়া এই জিনিসগুলো সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। সেগুলো তোমার তো ডিপেন্ড করবে তুমি কি বিষয়ে কাজ করছো, তার ডেটা কতটা কোথায় আছে, এসব তোমাকে খুঁজে বার করতে হবে। ওইটা আমরা এখানে এবার আলোচনার মধ্যে সেভাবে আনিনি, ওটা আমাদের এখানে বিষয় নয়। আচ্ছা, আর কেউ কিছু ছাত্রছাত্রীদের বলছি যারা শুনলে, যাদের জন্য এই আয়োজন, তারা যদি কিছু বলো, আর কেউ কিছু বলতে পারো। কারণ আমরা আমাদের মতো বলে যাবো, এই চিরদিন তো সেই কাজই করে যাচ্ছি, যে তোমাদের কোনো কাজে না আসে তাহলে আমরা এসব বলে লাভটা কি, তাই না? তোমরা একটু বলো। আর কেউ কিছু, কারোর কিছু বলার নেই? হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ কৃষ্ণ বলো, হ্যাঁ বলো। স্যার হচ্ছে গিয়ে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট বলছি। আমার ওই প্রজেক্ট যে পেপার তার জন্য হ্যাঁ। একটু জায়গা। হ্যাঁ বলো। এই যে বললেন যে গোল গোল কথা ফিলোসফির, বিষয়টা হচ্ছে আসলে ছাত্রের দৃষ্টিভঙ্গি থেকে কি আমরা এই গোল গোল কথাটাকে বাস্তবে কতটা প্রয়োগ করব, এই বিষয়টা মানে একটু না আলোচনা না, যদি তুমি বলার সময় ভদ্রলোকদের সামনে গোল গোল তো বলা চলবে না, তবে ভাষাটা একটু অন্যরকম ভাবে বলতে হবে আর কি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি যে আমরা দর্শনের ছাত্র যারা, তারা হচ্ছে গিয়ে দর্শনটাকে ব্যবহারিক জগতে বা নিজের জীবনে প্রয়োগ করতে চাইবো, তাই তো? তো সেই জায়গা থেকে এই ফিলোসফির যে কনসেপ্ট গুলো, যেমন আপনি বলছেন যে গোল গোল কথা, এটাকে কি সেইভাবেই দেখবো নাকি এর কোনো মানে বাস্তব প্রয়োগ আছে, এটা ফলপ্রসূ হবে, এই জায়গাটা যদি একটু আমাকে কনসেপ্টটা দেন আর কি। না, এখানে আমার যেটা বক্তব্য আর কি, যে এই ডিসিপ্লিনটাকে তো সবাই একই রকম ভাবে দেখে না। আমি বলি যে আমরা জ্ঞান বিজ্ঞানের যে চর্চাই করি না কেন, তার সঙ্গে যদি আমার জীবনের, আমার যাপিত জীবনের সম্পর্ক না থাকে, আমি যদি আমার জীবনের সঙ্গে আমার প্রতিদিনকার ভাবনা চিন্তা চলাফেরা তার সঙ্গে যদি কোনোভাবে রিলেট করতে না পারি, আমি সেই ধরনের দর্শন হোক যে কোনো ভাবনাটা আমার ঠিক মানে আমি ঠিক সন্তুষ্ট হতে পারি না। সেজন্য আমি ভাবি যে দর্শন হোক যাই হোক, তার কোথাও না কোথাও অ্যাপ্লিকেশনের একটা ব্যাপার থাকবে, আমার জীবন যাপনের সঙ্গে আমার অভিজ্ঞতার সঙ্গে তার একটা মিল আমাকে খুঁজে বের করতে হবে। যতক্ষণ আমি না পাই আমি কিন্তু মানে থাকতে পারি না। মানে এটা আমার আমার আমি যেমন করে বিষয়গুলো বুঝি, সেজন্য আমি ওই বাস্তব বিষয় নিয়ে হঠাৎ একটা ঘটনা ঘটলে আমি তার উপর লিখি, বলার চেষ্টা করি। হ্যাঁ, স্যার এই জায়গায় কয়েকটা জাস্ট উদাহরণ বলুন, কেননা এগুলো আমার কাজে লাগবে বলে আমার মনে হচ্ছে। যে দর্শনের যে ব্যাপারগুলো, সেইগুলো তো মানে একেবারে যেগুলো পিওর ফিলোসফি, সেগুলো তো একেবারে কনসেপচুয়াল, আমাদের বুদ্ধির বিশ্লেষণের মধ্যেই থাকে।
এইরকম কি জায়গাগুলো আমরা বাস্তবে যদি প্রয়োগ করতে যাই, তাতে কি কোনো বাধা সৃষ্টি হচ্ছে, বা তার কোন কোন জায়গাগুলো বাস্তবে প্রয়োগ করা যেতে পারে কি প্রয়োগ করা যেতে পারে না, মানে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমিও বিষয়টাকে দেখেছি, তার জন্য আর কি বলছি। না না, ঠিকই বলেছো। এবারে সেগুলো বাস্তবে প্রয়োগ করতে গেলে তার অনেক মেথোডোলজিক্যাল ইস্যু আছে, সেটাও আমি ইঙ্গিত করেছি, সেটা আমি বলার চেষ্টা করছি যে অনেক মেথোডোলজিক্যাল বিষয় আছে। হ্যাঁ ঠিক আছে, আমার কোলে বোধহয় আর এই অনন্যা বোধহয় কিছু বলবে। অনন্যা আর কিছু বলতে চাইছো? হ্যাঁ স্যার, আমার আরেকটা জায়গায় একটু কনফিউশন হলো, যেগুলো ইন্টারডিসিপ্লিনারি টপিক যখন হয়, যেমন ধরুন আপনি ফেমিনিজমের কথা বললেন, তো ওই ক্ষেত্রে ধরুন ফিলোসফিতেও ফেমিনিজমের কোনো টপিক নিয়ে কাজ করতে যাচ্ছি, আর সেই একই টপিকে হয়তো উমেন স্টাডিজেও কাজ হয়েছে, তো সেক্ষেত্রে যখন লিটারেচার রিভিউ করব, দুটোর তো টপিক আলাদা, মানে ফিলোসফির ক্ষেত্রে আমরা যেরকম ভাবে কাজটা করতে যাবো, উমেন স্টাডিজে সেভাবে হবে না। তো এই ক্ষেত্রে মানে বুঝবো কি করে, মানে এইখানটা আমার একটু কনফিউশন হচ্ছে যে দুটোর হ্যাঁ ক্ষেত্রে আমি বলি, পার্থক্য। হ্যাঁ বলছি। আমার কথা হচ্ছে যে প্রথমত উইমেন্স ইস্যুস নিয়ে, ফেমিনিস্ট ইস্যু বা উইমেন্স ইস্যু নিয়ে সব সাবজেক্টই আলোচনা হয়। ইকোনমিক্সের দিক থেকে আলোচনা হয়, সোসিওলজির দিক থেকে আলোচনা হয়, লয়ের দিক থেকে আলোচনা হয়, সাইকোলজির দিক থেকে আলোচনা হয়, সব দিক থেকে। এবারে ওই ডিসকোর্সটার যেটা ফিলসফিক্যাল অ্যাঙ্গেল, যেমন আমি একটা লেখা লিখেছি জেন্ডার এপিস্টেমোলজি। এই জেন্ডার এপিস্টেমোলজি আমার একটা প্রবন্ধ বাংলাদেশ থেকে বেরিয়েছে জেন্ডার এপিস্টেমোলজির উপরে। তা সেইভাবে তার একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল আছে, যেমন ফেমিনিস্ট এথিক্স, কেয়ার এথিক্স, এটা কিন্তু মূলত ফিলোসফির বিষয় আর কি। এরকম এই দিকটা থেকে আমরা ফিলোসফিকে, যেমন ওখানে প্রশ্ন হয়েছে যে এখানে ফিলোসফি অফ সায়েন্সটা কেমন, তারা ফিলোসফি অফ সায়েন্সটাকে কিভাবে দেখে ফেমিনিস্টরা, এসব বিভিন্ন বিষয় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কিভাবে ওটাকে বুঝবে যে এটা ওখানে কাজ হয়েছে কি হয়নি। এখন তো এগুলো নতুন বিষয়গুলো সম্পর্কে আমরা তো বেশ কিছু তথ্য আমরা অলরেডি বিভিন্ন আর্কাইভ থেকে, বিভিন্ন নেট থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, এখন অনেক পুরোনো দিনের তথ্য পাওয়াটা কঠিন। যেমন তুমি অনলাইনে খুঁজলে জেন্ডার এপিস্টেমোলজির উপর দেখবে আমার প্রবন্ধটা সেখানে তুমি পেয়ে যাবে। এরকম করে করে বেশ কিছু পাওয়া যায়। তা সেইভাবে তোমাকে খুঁজতে হবে। এবং এই যে রিসার্চ টপিক, মানে রিসার্চ টপিক ঠিক করা, তার টাইটেল ঠিক করা, কি বলো, প্রবলেম স্টেট করা, এটা ইটসেলফ এটা একটা রিসার্চের ব্যাপার। এটা রিসার্চের একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেউ এটা 6 মাসে করে, কারো হয়তো 2 বছর লেগে যায় যে আমার এক্সাক্ট টপিকটা কি হবে, এক্সাক্ট বিষয়টা কি হবে, অনেক সময় লাগে। এটাও কিন্তু রিসার্চেরই অংশ, মনে রাখতে হবে। এটাও কিন্তু রিসার্চেরই অংশ। তোমাকেই খুঁজতে হবে যে কিভাবে এটাকে আমি ফর্মুলেট করব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার, ঠিক আছে। এবারে ঝুমা একটু বলো। আর যদি অন্যকে বলতে চাও তৈরি থাকো, ঝুমা বলার পরে বলবে। হ্যাঁ ঝুমা বলো। স্যার। স্যার আপনার মানে যদিও জয়েন করতে দেরি হয়েছে, যেটুকু শুনেছি মোটামুটি পুরোটাই ব্যাখ্যা স্যার দিয়েছেন। তো যেটা আমি বলবো যে রিসার্চ প্রপোজাল, বিশেষ করে আমাদের হিউম্যানিটিজে, না সকল ক্ষেত্রেই রিসার্চ প্রপোজাল হচ্ছে ভীষণ একটা কেয়ারফুল কনসিডারেশন, কারণ এটার উপরেই পুরো, এটা বেস, এটার উপরেই পুরো আমাদের রিসার্চ জার্নি দাঁড়িয়ে আছে। তো যেটা আমরা দেখলাম স্যার যেটা বললেন, মানে যে মেন পয়েন্টগুলো যেগুলো আমাদের দরকার, প্রথমে ইন্ট্রোডাকশন, যেখানে টাইটেল থাকবে, কনটেক্সট, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, রিসার্চ কোয়েশ্চেন থাকবে একটা, দেন লিটারেচার রিভিউ, তারপর রিসার্চ ডিজাইন এবং মেথোডোলজি, আমরা কোন মেথডে আমরা কাজটা এগোবো, এবং রিসার্চ ডিজাইন কি হবে, মানে কোন কোন স্টেপে কি মেথডে আমাদের কাজটা এগোবে, এবং এক্সপেক্টেড আউটকামস কি হবে, হ্যাঁ সেখানে কন্ট্রিবিউশনস কি থাকবে আমাদের, এবং শেষে হচ্ছে বিবলিওগ্রাফি এবং অ্যাপেন্ডিসেস। ঠিক আছে, এইটা হচ্ছে একটা জেনারেল আমাদের স্ট্রাকচার, যেটা ফলো করে আমরা সাধারণত রিসার্চ প্রপোজাল লিখে থাকি। এবং যেটা হয় সাধারণত যে আমরা হয়তো একটা টাইটেল ঠিক করে এগোলাম, একটা টাইটেল ডিসাইড করলাম এবং সেই টাইটেলের ওপর ফোকাস করে আমরা লেখাটা লিখলাম। শেষে গিয়ে অনেক সময়ই দেখা যায় যে টাইটেলের সাথে হয়তো আমাদের কাজটা মিললো না, কাজটা এগোতে এগোতে দেখা গেল শেষে গিয়ে কনক্লুশনে আমরা হয়তো একটা অন্য কনক্লুশন পেয়ে গেলাম। সেক্ষেত্রে রিসার্চ মানে সেক্ষেত্রে আমাদের টাইটেলটাও আবার চেঞ্জ করতে হয়, যেটা স্যার বললেন, যেটা মানে টাইটেল ঠিক করাতেও 2 বছর লেগে যেতে পারে। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল যে আমার টাইটেল প্রথমে একটা অন্য করা হয়েছিল এবং পরে দেখা গেল
যে মানে প্রথমে আমার ছিল ইন্টিগ্রেটিং কেয়ার উইথ জাস্টিস, মানে জাস্টিসের মধ্যে আমি কি করে কেয়ার ইন্টিগ্রেট করব, কিন্তু পরে কাজটা করতে করতে দেখা গেল যে আমরা আবার কেয়ারের মধ্যে জাস্টিস ইন্টিগ্রেট করছি, ফলে আমাদের পুরো টোটাল টাইটেলটাই আবার চেঞ্জ করতে হলো। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এরকম না হয়ে যায় যে টাইটেল আমি এক রাখছি কিন্তু কনক্লুশনে গিয়ে আলাদা একটা আমরা ফাইন্ডিংস পেলাম। তো সেক্ষেত্রে টাইটেল চেঞ্জ করতে হবে, এটা একটা বিষয়। আর বাকি তো স্যার পুরোটাই বলেছেন। কিছু মানে আমার দিক থেকে কিছু টিপস, ছোট্ট টিপস, সেটা হচ্ছে কিছু এক হচ্ছে মানে প্রথম আমাদের কাজ হচ্ছে ক্লিয়ারলি সেটাকে স্পষ্ট করে রিসার্চ কোয়েশ্চেনটা এবং অবজেক্টিভ কি করতে চাইছি সেই কোয়েশ্চেনটা এবং অবজেক্টিভটা আমাদের ক্লিয়ারলি লিখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা মানে যে আমাদের বৃত্তটা আছে, আমরা যেটা জানি, আমরা যেটা পড়েছি সেখানের সাথে আমি যেটা বলতে চাইছি সেটার একটা স্ট্রং কানেকশন একটা ব্যাখ্যা করতে হবে, যে আমরা যেটা অলরেডি জানি এবং আমি যেটা করতে চাইছি সেটার সাথে সেটার জাস্টিফিকেশন হচ্ছে কিনা সেটার একটা ব্যাখ্যা থাকতে হবে। এবং আমার রিসার্চ ডিজাইন এবং মেথোডোলজির একটা ডিটেলড আউটলাইন থাকতে হবে সেখানে আমার রিসার্চ প্রপোজালে। আর আমার কি পোটেনশিয়াল কন্ট্রিবিউশনস থাকছে, ঠিক আছে, আমার রিসার্চে, সেইটা উল্লেখ করতে হবে। আর রিসার্চ প্রপোজাল যেন ওয়েল রিটেন হয়, ক্লিয়ারলি যেন অর্গানাইজড হয়, এবং যতটা পারা যায় আমাদের দেখতে হবে যেন সেটা এরার ফ্রি হয়, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা রিসার্চ প্রপোজাল যদি করি আশা করি সেটা ভালোই হবে। অল দ্য বেস্ট সবাইকে। স্যার আমার এইটুকুই বলার ছিল। ঠিক আছে, এবারে যদি অন্য কেউ কিছু বলতে চাও একটু বলতে পারো, তাহলে তপন এবার বলে শেষ করবে। আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছে, যারা ভবিষ্যতের গবেষক গবেষিকা হবে আর যারা ভাবছো, তাদের যদি তরফ থেকে কিছু অ্যাড করা বা কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা থাকে আমরা বলতে পারি কিছু কথা। আর যদি না থাকে তাহলে তপন তুমি বলো এবং তুমি এটাকে শেষ করো। তপন। হ্যাঁ, বোধহয় আর কেউ কিছু বলবে না। যদি কেউ বলতে চাও বলতে পারো। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি বলো। হ্যাঁ, বলার স্যার যেভাবে বিষয়টা বললেন এবং তারপরে মনোজবাবু যেভাবে ক্লারিফিকেশন গুলো দিলেন, তারপরে আর এটাতে বিশেষ কিছু বলার থাকে না। দু একটা কথা শুধু আমি একটু অ্যাড করবো আমার এন্ড থেকে, সেটা হচ্ছে রিসার্চটা করতে গেলে যেটা সব থেকে বড় কথা, যেটা বড় বেশি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানসিক শক্তি। আমার যে বিষয়টাতে আমি রিসার্চ করতে চাইছি সেটার প্রতি আমার কতটা ইন্টারেস্ট আছে, কতটা গভীরতা আছে, কতখানি আমার নিজের মধ্যে ক্ষমতা আছে, স্কিল আছে সেই বিষয়টাকে ম্যানেজ করে একটা রিসার্চের জায়গায় পৌঁছানো। স্যার বলেছেন এই পয়েন্টটা, সেইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। বাকিগুলো মেকানিক্যাল, সেগুলো আমরা করে নিতে পারবো। যেটা স্যার প্রথম যে কথাটা বললেন কন্টেন্টের কথাটা, কন্টেন্টটা ভালোভাবে যদি থাকে সেটাকে আমরা পরিবেশন করতে পারবো নিজেদের মতো করে, রিসার্চ ডিজাইনের মতো করে, যেটা আজকাল যেমন চাইছে রিসার্চের ক্ষেত্রে, সেটা আমরা পরিবেশন করতে পারবো। কিন্তু কন্টেন্ট যদি আমার ভালো না থাকে তাহলে রিসার্চের কাজটা কখনো ভালো হবে না। এটা সবার আগে মাথায় রাখতে হবে। আর কন্টেন্ট ভালো করার অর্থই হচ্ছে আমাকে ডিপ স্টাডি করতে হবে ওই এরিয়াটাতে। একটা পুকুরে যেমন সে মাছ ধরে আর কি, একটা বড় পুকুরে চারদিকে জাল ফেলে দিল, তারপর আস্তে আস্তে জালটা গুটিয়ে এনে শেষে যখন পাড়ে উঠলো তখন মাছগুলো দেখা গেল, তখন ধরা গেল। সেই রকম এটা প্রথমে একটা ব্রড কনসেপ্ট, একটা ব্রড এরিয়া বেছে নিয়ে তারপর আমাকে লিটারেচার সার্ভে করতে হবে। তারপরে সেই জায়গা থেকে আমাকে আস্তে আস্তে নিজের মূল পয়েন্টের দিকে ফোকাস করতে হবে। এইটা হচ্ছে রিসার্চের একটা মূল জায়গা। এবং যেটা স্যার বললেন যে রিসার্চের টাইটেলটা ঠিক করতে গিয়ে একটা রিসার্চ করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এমনি এসে বললাম আমি রিসার্চ করব, তারপর একটা হঠাৎ করে টাইটেল আমার গাইড বলে দিলেন, আমি সেটা নিয়ে কাজ করতে শুরু করলাম। এইটা রিসার্চের পদ্ধতি নয়। রিসার্চের পদ্ধতি হচ্ছে আমি নিজে ভেবে যাব এরিয়াটা ডিসকাস করব, করে আমরা টাইটেলটা ঠিক করতে পারি। এইটা হচ্ছে মূল কথা। আর রিসার্চটা যেটা আরেকটা কথা হচ্ছে যে যদি আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করি, যদি কনসেপচুয়াল রিসার্চ করি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের
মেথোডোলজি আমরা ইউজ করব। আবার যদি সার্ভে মেথড থাকে সেখানে আরেক ধরনের মেথোডোলজি আমরা ইউজ করব। এইগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই কটা কথা বললাম। আর একজন যে খরচের কথাটা বললো সেটা আসলে আমাদের এই আলোচনার প্রসঙ্গ নয়, তবে মাথায় রাখতে হবে মোটামুটি যে বইপত্র কেনার জন্য বা রিসার্চ মেটেরিয়ালস কালেকশন করার জন্য, জেরক্স করার জন্য বা কোথাও যাওয়ার জন্য, হয়তো ন্যাশনাল লাইব্রেরি যেতে হতে পারে, সেইগুলো ধরে নিয়েই আগাতে হবে। এটার জন্য বিশাল কিছু টাকা লাগবে, একবারে দারুণ একটা কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যেতে হবে এমনটা কিন্তু নয়। এইটা মাথায় রাখতে হবে যে ওটা ওই অর্থনৈতিক ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ নয় এই সমস্ত রিসার্চের ক্ষেত্রে। হ্যাঁ, বইপত্র যদি এটা মানে অনেক লাইব্রেরিতে বইপত্র আছে, অনেকের স্যারদের হ্যাঁ কালেকশনে বইপত্র আছে, খোঁজাখুঁজি করলে টাকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ নয়। এবারে একেবারে নতুন বিষয়, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে, তাহলে হয়তো লেটেস্ট কিছু বই তোমাকে দরকার হতে পারে, কিন্তু তা না হলে হ্যাঁ ওইটা হ্যাঁ নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। হ্যাঁ, এইটা একটা বিষয়। আর একটা যেটা লাস্টে বললেন এই ম্যাডাম, যে আমার পোটেনশিয়াল কন্ট্রিবিউশনটা আমার কি হবে, এইটা ওই এইমস এন্ড অবজেক্টিভস বলে একটা পয়েন্ট কিন্তু রিসার্চে রাখাটা খুব জরুরি। এইমস এন্ড অবজেক্টিভস, আমি রিসার্চটা করছি কেন, করে কি হবে, আমার লক্ষ্যটা কি, এবং এই এইমস এন্ড অবজেক্টিভস এর জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা আধুনিক কালে যে সমস্ত রিসার্চ আমরা করছি, যেটা চাইছি সোসাইটির সঙ্গে রিলেট করার জায়গাটাও একটা ভাবনা চিন্তার মধ্যে থাকতে হবে। যেমন স্যারের যে কথাটা স্যার বললেন, যাপিত জীবনের সঙ্গে যোগ হচ্ছে কিনা, আমরা হয়তো অনেকেই আমরা জানি না, আমি জানি যে স্যার কিন্তু মাংস খান না। এই যে নিজের জীবনের সঙ্গে, যাপিত জীবনের সঙ্গে বিষয়টাকে যোগ করেছেন, তার এথিক্যাল যে থটটা, তো এই যে প্রাণী নৈতিকতাবাদের যে জায়গাটা অত্যন্ত এটা কিন্তু একটা দারুণ ভাবনা। আবার বেশ দীর্ঘদিন ধরে আমি দেখেছি স্যার মোটর বাইকও কেনেননি, সাইকেল নিয়ে যাতায়াত করতেন প্রকৃতি দূষিত হবে বলে। তো এই যে নিজের, হয়তো সবসময় সেটা সম্ভব হয় না, ঠিক আছে, কিন্তু আমার অ্যাটিটিউডটা, আমার দৃষ্টিভঙ্গিটা, আমি যেটা অধীত বিদ্যা যদি বলি আমরা, সেই অধীত বিদ্যাটা আমার যাপিত জীবনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কিনা, আমার মানসিকতাকে সেটা সমৃদ্ধ করছে কিনা, নাকি আমি সেটাকে হালকাভাবে নিচ্ছি যে ও তো একটা রিসার্চের বিষয়, ওটা ওখানে থাক, আমি আমার মতো করে থাকবো। এই জায়গাটা হচ্ছে যাপিত জীবনের সঙ্গে সংযোগ ঘটানো আমার অধীত বিদ্যার। এটা বোধহয় হরে কৃষ্ণ প্রশ্নটা করেছিল, সেই জায়গাটা আমার মনে হয় স্যার এই আপনার দৃষ্টান্তটাই স্যার যথেষ্ট এইখানে এটাকে বোঝানোর জন্য। আমি আমার অন্তর থেকে স্যারকে প্রণাম জানাচ্ছি। আর আমাদের স্যার, আমাদের বিভাগের প্রায় প্রত্যেকটি ছাত্রই জয়েন করেছে মনে হয়, কারণ আমাদের প্রজেক্ট আছে। তো প্রজেক্ট একটা বিষয় আছে 50 নম্বরে, আমি বলেছিলাম আজকে স্যারের এই লেকচারটা কিন্তু তোমরা শুনো, শুনলে বুঝতে পারবে কিভাবে প্রজেক্টটা লিখতে হবে, কিভাবে প্রজেক্টটাকে সফলভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। তো ওরাও অনেকেই জয়েন করেছে, খুব ভালো লাগলো ওদের উৎসাহ দেখে। আর অনেক জায়গা ক্লিয়ার হয়ে গেল আমাদের অনেকের কাছেই, আমার কাছেও অনেক বিষয় ক্লিয়ার হলো। দিন দিন নতুন নতুন বিষয় আমরা শিখছি, স্যার নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসেন। আমরা আরো ধন্যবাদ জানাচ্ছি যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করলেন, বিশেষ করে মনোজ বাবু এবং আরেকজন ম্যাডাম যিনি বললেন, ছাত্রছাত্রী ঝুমা ম্যাডাম, হ্যাঁ। আর ছাত্রছাত্রী যারা বললে আর কি, সাহস করে আনমিউট করলে, তারাও ধন্যবাদার্হ, কারণ এই সাহসটা দরকার। নিজেদের যে প্রশ্নগুলো, কেন কেন, এই প্রশ্নগুলোই রিসার্চের কাজকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং প্রশ্ন করাটাও একটা আর্ট, একটা শিল্প, এটাও রিসার্চের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আশা করবো পরে পরে যখন আমরা আবার প্রোগ্রাম করব, তোমরা অনেকেই, সবাই না হোক অনেকেই তোমাদের নিজেদের মনের প্রশ্নগুলোকে এখানে প্রকাশ করবে, কারণ তোমার প্রশ্নটা অনেক কিছু আলোচনার দিক নতুন করে খুলে দিতে পারে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে স্যারের অনুমতি নিয়ে তাহলে আজকে ওই প্রোগ্রামটি আমরা শেষ করছি।